বাস থেকে নেমে লম্বা একটা হাই তুললাম। আশেপাশে তাকিয়ে শুধু গাড়ি আর মানুষ, আর কিছু বড় বড় দালান দেখতে পাচ্ছি। ঠিক তখনই একটা কালো কালারের BMW আমার সামনে কষে ব্রেক করলো। গাড়ির গ্লাস নামিয়ে আমাকে একজন লোক মাথা থেকে পা পর্যন্ত দেখলো। তারপর বলা শুরু করলো, হাই, তোরা এই বেটাকে তুলে নে। এটা দেখতে শুনতে ভালোই, স্মার্টও আছে, চলবে এই বেটাকে। যা গিয়ে তুলে নিয়ে আয়। আমি এদের কথার মানে একটু বুঝতে পারলাম, তাই দিলাম একটা খিচে দৌড়। কিন্তু রেহাই আর হলো না আমার। সামনে একটা ডানা কাটা পড়ে আমার পথ আটকে দাঁড়ালো। পরিটা বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ চান্দু, কই পালাইতেছো? তুমি সোজা গিয়ে ওদের সাথে বসে পড়ো, যাও বলছি। যা বাবা, কি হলো? আমি শূন্যে ভাসছি কিভাবে? ডানে বামে তাকিয়ে দেখি বেটা কিডন্যাপারগুলো আমার হাত পা ধরে জাগিয়ে নিয়ে যাচ্ছে। আমাকে গাড়ির ভিতর সামনের সিটে বসিয়ে দিল, আর সেই পরিটা ড্রাইভিং সিটে বসে পড়লো। আর বেটা কিডন্যাপারগুলা গাড়ি থেকে নেমে গেল, আর পরিটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দোস্ত, হয়ে গেছে, এখন আমরা যাই রে, রাতে দেখা হবে। আর দুলাভাই যদি বেশি বেচাল পারে তাহলে একটা ডোজ দিয়ে দিস, দেখবে একদম চুপ হয়ে যাবে। ভাই আমি শুধু এই কথাগুলো শুনতে পেরেছি, পরে আর আমার কিছু মনে নাই, কারণ অজানাই পরিটা আমার মুখে একটা স্প্রে মেরে দিয়েছিল। পরে আমি জ্ঞান হারাই, বেশ খেল খতম। জ্ঞান ফিরতে ফিরতে আমার পরিচয় দিয়ে দিই কেমন? আমি বাবা মায়ের একমাত্র আদরের দুলাল। কিন্তু আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে আমার এই অবস্থা কেন, তাই না? আরে ভাই একটু ধৈর্য ধরেন, বলার সুযোগ তো দিবেন। আচ্ছা বলি এখন, আসলে আমার বাবা নামকরা একজন বিজনেসম্যান আর মা গৃহিণী। আমি লন্ডন থেকে পড়াশোনা শেষ করে বাড়িতে এসেছি। তখন বাবা বলেছিল তার অফিসে বসতে। আমি বাবার কথা মতো বাবার অফিসে বসেছিলাম। বাবা বলল বিয়ে করতে, তাও রাজি হয়ে গেলাম। কিন্তু বাবা করলো কি, একটা বাচ্চা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করলো। আমি বাবাকে বলেছিলাম আমি এই বাচ্চা মেয়েকে বিয়ে করতে পারবো না, কিন্তু বাবা বলে মেয়েটা তার বন্ধুর মেয়ে, তাদের সম্পর্ক গভীর করার জন্য নাকি বিয়েটা করাই লাগবে। ভাই কি আর বলবো, মেয়ের বয়স মাত্র 15 বছর আর আমার বয়স 26। আপনারাই বলেন, হাঁটুর বয়সী মেয়েরে কি বিয়ে করা যায়? তাই বাড়ি থেকে পালিয়ে সিলেট চলে আসছে। যাক ভাই, আপনাদের ফ্ল্যাশব্যাক থেকে ঘুরিয়ে আনলাম, আর আমার জ্ঞানও ফিরে আসছে। যখন চোখ খুললাম তখন নিজেকে একটা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় আবিষ্কার করলাম, কিন্তু সব কিছু অন্ধকার, আলোর ছিটে ফোটাও নেই এখানে। তখনই আমার কান্না চলে আসলো। আমি কান্না করতে করতে বলতে লাগলাম, ও আম্মা গো, ও বাবা গো, আমি ওই বাচ্চা মেয়েটাকে বিয়ে করব। তাও তোমরা আমাকে এখান থেকে নিয়ে যাও, আমাকে অন্ধকারের মধ্যে বেঁধে রাখছে। ও বাবা গো, আম্মা গো, তোমার দুধের বাচ্চাটারে মনে হয় এরা মেরেই ফেলবে। ও বাবা গো, আমি আরও কয়েকটা বছর বাঁচতে চাই। বাবা গো, যদি প্রাণে বাঁচতে পারি তাহলে জীবনেও তোমার কথার অবাধ্য হব না। তুমি মেরে বাঁচাও গো বাবা। ও মা গো, তোমার শিশু পোলাটার জন্য একটু দোয়া করো যেন আমি তোমার কোলে ফিরতে পারি। আমার কান্নাটা কার যেন ভালো লাগলো না, তাই ধমক দিয়ে বলে উঠলো, এই একদম চুপ, একদম ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ভ্যাবে করবে না। ওরে বাবা, এমনিতেই ভয়ের মধ্যে আছি, এখন আবার এই অন্ধকারের মধ্য থেকে কী সব বলে উঠলো। তাই আমিও চিল্লাতে চিল্লাতে বলতে লাগলাম, ভূত থুকো, ছেলে হয় ভূত আর মেয়ে হয় পেতনি। তাই আবার জোরে জোরে পেতনি পেতনি করে চিল্লাতে লাগলাম। কিন্তু বেশি সময় আর গলা দিয়ে আওয়াজ বের করতে পারলাম না, কারণ কে যেন আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিয়েছে। আমার তো ভয়ে অবস্থা আরও খারাপ হতে লাগলো। হার্টবিট সেকেন্ডে 100 বার ওঠানামা করতে লাগলো। কিন্তু যে আমাকে কিস করেছে সে ছাড় নামই নিচ্ছে না, আর আমিও কিছু করতেও পারছি না, কারণ আমার হাত পা সব বাঁধা। যাই হোক,
মিনিট 5 পর ছেড়ে দিয়ে মেয়েলি কণ্ঠে বলতে লাগলো, আর যদি একবার চিল্লাও চান্দু তোমার খবর আছে। এখন তো শুধু লিপ কিস করেছি, পরে কিন্তু আরো কিছু করে ফেলবো, তাই সাবধান। ইজ্জত বাঁচাতে চাইলে চুপচাপ বসে থাকো আরো 2 ঘন্টা পর্যন্ত, কেমন শোনাটা আমার? আর হ্যাঁ, আমি ভূত না পেতনিও না, তোমার হবু বউ। পেতনি হোক আর মেয়ে মানুষ হোক, যখন কিস করলো তখন ভালোই লেগেছে। ফার্স্ট টাইম তো, তাই একটু বেশিই ভালো লেগেছে। যাই হোক, আমাকে নাকি আর 2 ঘন্টা এভাবে চেয়ারে বাঁধা অবস্থায় বসে থাকতে হবে। তাই আমি অন্ধকারে পেতনি থুকো থুকো মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, বোন গো, আমার হাত পা সব ব্যথা করতেছে, আর এই অন্ধকারে ভয়ও লাগছে। প্লিজ আমার বাঁধন খুলে দিন, আর বাতি বা লাইট থাকলে জ্বালিয়ে দিন, আমার কষ্ট হচ্ছে। ওই ওই, কি বললি? আমি তোর বোন লাগি? শালা, তোরে কইলাম হবু বউ লাগি তোর, তাইলে তুই বোন কইলি কেন? হ্যাঁ, ভাবছিলাম লাইটটা জ্বালবো, কিন্তু তুই আমার বোন কইছিস না, তাই আর লাইটটা জ্বালবো না। থাক 2 ঘন্টা অন্ধকারের মধ্যে। ওকে ওকে, সরি, আর আপনাকে বোন ডাকবো না। তাও লাইটটা জ্বালান প্লিজ। আর আমার হাত পা কিন্তু অনেক ব্যথা করতেছে। আচ্ছা আচ্ছা, যা, তোকে মাফ করে দিলাম। আর যদি জীবনেও আমাকে বোন বলে ডাকিস, তাহলে শালা একদম ওপারে যাওয়ার টিকিট কেটে দিব। কথাগুলো বলেই মেয়েটা লাইট জ্বালিয়ে দিল। আর এই মেয়েটাই তো আমাকে কিডন্যাপ করেছে। আচ্ছা, তাহলে আপনাকে কি বলে ডাকবো? কেন, বউকে কি বলে ডাকতে হয় তুই জানিস না? বাবু, সোনা, বেবি, আরো কত কি। তবে আমার একটা সুন্দর নামও আছে, চাইলে সেটাও রাখতে পারিস, মুবাশশিরা বিনতে আয়াত। থাক, এত বড় নামে ডাকা লাগবে না তোর, কষ্ট হবে। মুবাশশিরা বা আয়াত, যে কোনো একটা বলে ডাকিস, কেমন? পরিটার কথা শুনে আমার মাথা ঘুরতে লাগলো। বলে কি এই মেয়ে, সে নাকি আমার বউ? আচ্ছা, সবই বুঝলাম, তবে আপনি আমার বউ হলেন কিভাবে? আরে বোকা, হয়নি এখনো, কিন্তু 2 ঘন্টা পরে হয়ে যাবে। হি হি। মানে 2 ঘন্টা পরে কি হবে? বউ হবো তোর আমি, বুঝলি? এখন চুপ থাকতো, বেশি কথা বলবি না। তোর দিয়ে তাকিয়ে কথা বললে আমার কেমন জানি লাগে, তাই তো লাইট অফ করে ঘুমিয়ে গেছিলাম। শালা, তুই এত হট কেন? হ্যাঁ, খালি উল্চা পাল্চা কথা মনে হয় তোকে দেখলে। তাই তো তোকে বিয়ে করব, তারপর যা হয় হবে। ওরে বাবা, এই মেয়ে বলে কি! মনে করতাম কিডন্যাপ করে পাচার টাচার করে দেয়, কিন্তু এই তো ডিরেক্ট বিয়ে করবে। শুনেন শুনেন, আমি আপনাকে বিয়ে করব না। আমার কথা শোনার পর মেয়েটা আমার কাছে এসে আমার বাঁধন খুলতে লাগলো আর বলতে লাগলো, বিয়ে করবি না? সময় হয়ে গেছে সোনা, আমাকে বিয়ে করার 5 মিনিট শুধু অপেক্ষা করো। কথাগুলো বলতে বলতে আমার বাঁধন খুলে দিল, কিন্তু ব্যথার কারণে আমি উঠে দাঁড়াতে পারছি না। চেষ্টা করলাম অনেক, কিন্তু বারবার চেয়ারের উপর বসে পড়ি। তাই আর বৃথা দাঁড়ানোর চেষ্টা করলাম না, চেয়ারে বসে রইলাম। কিন্তু মেয়েটা হঠাৎই আমার কোলে বসে পড়লো, আর আমার মাথা 2 হাত দিয়ে শক্ত করে ধরে এক টানে তার নরম ঠোঁট দিয়ে আমার ঠোঁটে ডুবিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি আর নড়াচড়া করতে পারছি না, শুধু একটা ঘোর কাজ করতে শুরু করলো আমার ভেতর। দরজায় ঠক ঠক আওয়াজে আমার ঘোর কাটলো। মেয়েটা আমায় ছেড়ে দিয়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে দিল। দেখলাম শালা দুপুরে সেই কিডন্যাপারগুলা, প্রত্যেকের কাছে 2-3টা করে শপিং ব্যাগ। একটা মোটা বেটা আমার কাছে আসলো আর বলতে লাগলো, তুলা ভাই, এই নেন পাঞ্জাবি, টুপি সব আছে, এগুলা পরে রেডি হয়ে নেন, আর কিছু সময়ের ভিতর কাজে আইয়া পড়বো। আজব তো, আমি কেন এগুলো পরব? আমার এই কথা শুনে মেয়েটা আমার কাছে আসলো আর সবগুলারে উদ্দেশ্য করে বলতে লাগলো, দোস্ত, তোর একটু বাইরে যা তো, আমি তোদের দুলা ভাইয়ের একটু ডোজ দিয়ে রেডি করে আনছি। আর হ্যাঁ, 10 মিনিটের মধ্যে কাজে নিয়ে আবি। ভাই গো ভাই, আমি তো মাইন্ড কাটছি ভাই, ফাইসা গেছি। ওই মেয়েরা, আপনারা একটু বুদ্ধি দেন তো, এই মেয়ের হাত থেকে কেমনে বাঁচবো? বেটা বজ্জাত কিডন্যাপারগুলা বাহির থেকে দরজা লাগিয়ে দিয়ে চলে গেল, কেমনটা লাগে। আর মেয়েটা আমায় ধাক্কা দিয়ে এবার বেডের উপর ফেলে দিল আর বলতে লাগলো, এই শালা, কি বললি তুই আবার বল? তোর তো সাহস অনেক। ভাই কি আর বলবো আপনাদের, আমি মেয়েদের গায়ে হাত তুলি না, তাই এই মেয়েটা বেঁচে যাচ্ছে। না হলে শালা ছেলে মানুষ হলে না কেলিয়ে একদম তক্তা বানিয়ে দিতাম। দেখেন, আমি মেয়েদের গায়ে হাত তুলি না,
তার জন্য আপনি বেঁচে যাচ্ছেন, না হলে এই শালা কুত্তা, কি করবি না হলে? হ্যাঁ, ভালোই ভালোই আমাকে বিয়ে করে নে, দেখবি কখনো তোকে কষ্ট পেতে দিব না, সারা জীবন ভালোবাসা দিয়ে আগলে রাখবো। আসছে আপনার না যে ব্যবহার, সেই নাকি আমার ভালোবাসা দিয়ে আগলে রাখবি সারা জীবন। ওকে ওকে সরি, আমি এই কানে ধরেছি। আর তোকে থুকু থুকু, তোমাকে তুই করে বলবো না, আর আর খারাপ ব্যবহারও করবো না, প্রমিস। আর দেখ, আপনার প্রমিস আপনার কাছেই রাখুন। আমি আপনাকে চিনি না যেই না হুঠাৎ বিয়ে করে ফেলবো বললেই হলো নাকি? তোকে না না শোনা, তোমাকে তোমাকে অনেক বোঝাচ্ছি, তাও কেন বুঝতে চেষ্টা করছো না? সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসা দিয়ে অনেক আগলে রাখবো। আমাকে আমার ব্যাগ দিয়ে দিন তো, আর আমাকে যেতে দিন। আমি আপনাকে বিয়ে টিয়ে করতে পারবো না ভাই। কেন বিয়ে করতে পারবা না আমায়? আমি কি দেখতে খারাপ? আমার ভিতর কিসের কমতি আছে যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না? না না আপু, আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আর কোনো কমতিও নেই আপনার মাঝে। যে কোনো ছেলে আপনাকে দেখে ফিদা হয়ে যাবে। আর আমার কথা বাদ দিন, আমার থেকে শতগুণ ভালো ছেলে আপনি পাবেন। ভাই, এই কথাগুলো মনে হয় বলে বড় ভুল করে ফেলেছি। আইশালা, তোকে অনেক বুঝালাম, তাও বুঝলি না? কথায় আছে না, সোজা আঙুলে ঘিট না মাপলে আঙুল বাঁকা করতে হয়। কথাটা বলে আমাকে আবার ধাক্কা দিয়ে শুয়ে দিল, আর আমার শরীরের উপর চড়ে বসলো। আস্তে আস্তে মেয়েটা আমার ঠোঁট তার কোমল ঠোঁট জোড়ায় ডুবিয়ে দিল। কিছু সময় পর ছেড়ে দিয়ে বলতে লাগলো, এখন তো শুধু লিপ কিস করতেছি, তুই যদি বিয়ে করতে রাজি না হস তাহলে বিয়ের আগেই তোর সাথে এই বাসর সেরে ফেলবো। কথাগুলো বলেই মেয়েটা আমাকে ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো, আর বেড থেকে নেমে গিয়ে ফল কাটা ছুরি নিয়ে আমার সামনে দাঁড়ালো, আর বলতে লাগলো, আরে ভয় পেও না, তোমাকে কিছু করবো না। বলো, বিয়ে করবা আমায়, না হলে কিন্তু আমি নিজেকে শেষ করে দিব। কথাটা বলে মেয়েটা নিজের হাতে ছুরি দিয়ে একটা টান দিয়ে দিল, আর আহ করে চিৎকার দিয়ে উঠলো। ফ্লোরে তার রক্তে ভেসে যাচ্ছে। আমি কিছু বলছি না দেখে মেয়েটা আবার এক টান দিল তার হাতে। আমি আর সহ্য করতে পারলাম না, মেয়েটার কাছে গিয়ে ছুরিটা কেড়ে নিলাম, আর গালে কষে একটা দিলাম, মানে থাপ্পড় দিলাম। আমি আবার অতটাও দয়ালু না যে নিজের শার্ট ছিঁড়ে এখন তার হাত বেঁধে দিব, তাই বিছানার চাদর টান দিয়ে ছিঁড়ে মেয়েটার হাত বেঁধে দিলাম। ওকে ওকে, আমি রাজি। আরে ভাই, কি বলবো, এখন যদি রাজি না হই তাহলে আবার মেয়েটা যদি সত্যি সত্যি নিজেকে শেষ করে দেয়, পরে আবার লকআপে যেতে হবে। তার চেয়ে রাজি হয়ে যাওয়াই ভালো। ওমা, আমি রাজি হয়েছি দেখে মেয়েটা আমাকে জড়িয়ে জড়িয়ে উড়াধুরা গালে কপালে যেখানে পারতেছে সেখানে কিস করতেছে। মুয়া, মুয়া। আমি জানি তুমি আমায় বিয়ে করবে, লাভ ইউ। আমাকে মেয়েটা তার মন মতো কিস করে একটা দৌড় দিল। দরজার সামনে গিয়ে বলতে লাগলো, এই দোস্ত, তোরা সবাই কই গেলি? দরজাটা খোল, তোদের দুলাভাই বিয়েতে রাজি। দরজাটা খোল প্লিজ দোস্ত। শালা, তোরা সবগুলো একসাথে মরলি না? কুড়িটা সেই কখন থেকে বেটাদের ডেকেই যাচ্ছে, কিন্তু তাদের খবরই নেই। মুবাশিরা হতাশ হয়ে আবার আমার কাছে আসলো, আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তাই আমি বলে উঠলাম, আরে আরে কি করছেন আপনি, ছাড়ুন না, না। ছাড়বো না। আর আমাদের তো কিছু সময় পর বিয়ে হবেই, তাই না? তারপর তো তা- তারপর কি? হ্যাঁ, নেকা কিছু বুঝে না। বিয়ের পর বউ আর বরের মধ্যে যা হয় তাই হবে। আল্লাহ গো, এই মেয়ে তো লজ্জা শরমের কিছুই নাই। ছি ছি, এসব কি বলছেন আপনি? ঠিক তখনই দরজা খুলে গেল, আর পরীটা আমায় ছেড়ে দিল, আর সব বদমাইশগুলো হাসতে হাসতে হুজু নিয়ে ভিতরে ঢুকলো। আমিও বুঝে গেলাম এখন আমার সাথে কি হবে, মানে বিয়ে হবে। তখন এক বেটা বলে উঠলো, আরে মুবাশিরা, তোরা এখন রেডি হস নাই? ভাই ও বোনেরা, আমি কিন্তু বিয়ে কিভাবে পড়াই সেটা জানি না, তাই কিছু যদি ভুল ভাল লিখে ফেলি তাহলে একটু ম্যানেজ করে বুঝে নিয়েন। রেডি হওয়া লাগবে না, এইভাবে বিয়ে করব। কাজী সাহেব, আপনি 1000 টাকা দিন, নাহলে বিয়ে পড়ান। আরে মুবাশিরা, তোর মাথা খারাপ নাকি? মাত্র দোস্ত, তোরা বেশি কথা বলবি না। ওরা কতক্ষণ দেনমোহরের টাকা নিয়ে কথা কাটাকাটি করে শেষমেশ পরিটাই জিতে যায়। মানে মাত্র 1000 টাকা দেনমোহরে বিয়েটা হবে। ওরা যা করার করুক, তাতে আমার কি? আমাকে তো এই বিয়েতে বাধ্য করেছে, মন থেকে তো আর বিয়ে করছি না, মেয়েটার জীবন বাঁচানোর জন্যই বিয়ে করছি। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। মা, আপনার নাম? মুবাশিরা বিনতে আয়াত। বাবার নাম? আলমগীর চৌধুরী। মায়ের নাম? নিপু জামান। আপনার বয়স বলেন আম্মা। 27 বছর। আরে, এই মেয়েটা তো আমার থেকে বড়, বোঝাই যায় না। শেষমেশ সিনিয়র একটা মেয়েকে বিয়ে করা লাগতেছে, কপাল আমার। তখন এই কাজী সাহেবের কথায় ভাবনা থেকে বের হলাম।
বাবাজি আপনার নামটা বলুন। আমার নাম সাব্বির হাসান, বাবার নাম খায়রুল হাসান, মায়ের নাম মায়া বেগম, আর আমার বয়স 26 বছর। সব একদমে বলে দিলাম। যখন বয়স বললাম তখন কাজী সাহেব অবাক হয়ে আমার দিকে কিছু সময় তাকিয়ে থেকে মুচকি একটা হাসি দিয়ে বলে উঠলো, ব্যাপার না, এখন বয়স নিয়ে তেমন কোনো সমস্যা হয় না। নিশ্চয়ই প্রেম করে বিয়ে করছেন আপনারা, তাই না? হ্যাঁ হ্যাঁ কাজী সাহেব, আপনি ঠিকই ধরেছেন, আমরা ভালোবেসে বিয়ে করছি। আমার তো মরে যায় যায় অবস্থায় মেয়ের কথা শুনে, তাই আমিও আমাকে একটা হাসি উপহার দিলাম। সব ফর্মালিটি শেষ, তবে এখন শুধু কালিমা পড়ে বিয়ে করা বাকি। কাজী সাহেব বলতে লাগলো, মা আপনি কবুল বলে। কবুল কবুল কবুল। ওরে বাবা, এই মেয়ে টাস টাস করে 3 বার কবুল বলে দিল। বাবাজি আপনিও কবুল বলে। অনেক ভয় করছিল, তারপরও বলে দিলাম কবুল কবুল কবুল। আমি 3 বার কবুল বলার সাথে সাথে মুবাশশিরা জোরে চিৎকার দিয়ে আমার জড়িয়ে ইয়াহু! মা কলিজা, আমি আজকে অনেক খুশি। অবশেষে কালিমা পড়ে আমাদের বিয়েটা হয়ে গেল। কাজী সাহেব দোয়া করে চলে গেলেন, আমি চুপচাপ বসে থাকলাম। তখন একজন বলে উঠল, ভাইয়া সরি, তবে এটা বলতে পারি আপনি কখন আমার এই পাগলি বোনের কাছ থেকে কষ্ট পাবেন না। ও একটু জেদি আর রাগী হলে অনেক ভালো একটা মেয়ে, আপনারা সুখী হবেন আমি নিশ্চিত। ভাইয়া আপনি সবকিছু ভুলে গিয়ে নতুন এই জীবনটা শুরু করুন। আমি জবাবে শুধু হ্যাঁ বললাম। ওরা সবাই কিছু সময় থেকে আড্ডা আর মজা করে চলে গেল, কিন্তু আমি আমার মনটাকে ভালো করতে পারছি না। আমার মন খারাপ দেখে পরিটা বলতে লাগলো, এই সরি তোমাকে এভাবে বিয়ে করার জন্য, কিন্তু এটা করা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। সময় হোক তোমাকে আমি সব বলবো, তাও তোমার মুখটা এরকম করে রেখো না। এটা কি আমার সাথে আপনারা ঠিক করলেন? ইমোশনাল ব্ল্যাকমেইল করে বিয়ে করলেন। আমি কেন যেন এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারছি না। কি বিয়ে মন থেকে মেনে নিতে পারছো না? এই তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না না, আমার এমন কেউ নেই, তারপরও আমি এই বিয়েটা মানতে পারছি না। আমি অত কিছু জানি না, আমি আমার অধিকার চাই। আর এই রাত নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। বিয়েটা অস্বাভাবিকভাবে হলেও প্লিজ আমার দেখার স্বপ্নগুলো নষ্ট করে দিও না। আমাকে সময় দিতে হবে। সারা জীবন সময় পাবে, কিন্তু আমি আজকের রাত নিয়ে দেখার স্বপ্ন কখনো বিফল হতে দেব না। ভাই রে ভাই, আর কোনো কথাই বলতে দিল না। আমাকে জড়িয়ে ধরে বেডের উপর শুয়ে পড়লো আর বলতে লাগলো, চুপ, একদম চুপ। এতদিন ধরে আমি আমার সতীত্বকে হেফাজত করে রেখেছি খুব খুব যত্নে। আমি আমার সতীত্ব আগলে রেখেছি যে এটা আমার স্বামীর অধিকার। আমি আমার সতীত্ব এই পবিত্রতা স্বামীকে উপহার দিব। বেশি কথা বলবা না, আমাকে আমার মতো আদর করতে দাও। মুবাশশির এখন আর নিজের মধ্যে নেই। এখন সে পুরোপুরিভাবে আমার অস্তিত্বের ভিতর চলে গিয়েছে। সে এখন শুধু ভালোবাসা পেতে চায়। মুবাশশির আমাকে তার মন মতো কিস করেই যাচ্ছে। পরিটার এমন স্পর্শকাতর ছোঁয়া পেয়ে নিজেকে সামলানো অনেক কঠিন হয়ে পড়েছে। পারলাম না আর তার ভালোবাসা থেকে দূরে থাকতে। সাই দিতে থাকলাম আমিও। বাকিটা ইতিহাস থেকে প্রাতিহাস হয়ে গিয়েছে, তাই আর বললাম না। সকালে ঘুম থেকে উঠে দেখি পরীটা আমায় তার শাড়ির আঁচল দিয়ে আমার হাত বেঁধে রেখেছে। কিন্তু কিছু করার নেই, এই মায়ার বাঁধনটা খুলে আমি এখন পরীটাকে একা করে চলে যাব। যতই পাগলামি করে আমাকে বিয়ে করেছে, তারপরও তো সে আমারই অর্ধাঙ্গিনী, আমার বউ হয়। একটু কষ্ট হলেও পাগলিটাকে এখন একা করে আমি চলে যাব। আস্তে আস্তে আঁচলের বাঁধনটা খুলে ধীরে ধীরে বেড থেকে নামলাম। পাশেই দেখতে পেলাম আমার ব্যাগ থেকে কাগজ আর কলম বের করে একটা চিঠি লিখলাম। চিঠিটায় একটা ভাঁজ দিয়ে পাগলিটার পাশে এক জায়গায় রেখে দিয়ে পরিটার কপালে ভালোবাসার স্পর্শ দিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়ে দেখি 2 তলা একটা বাড়িতে আমাকে পরিটা কিডন্যাপ করে এনে এসব কাণ্ড করেছে। সিলেটে আমি এর আগে 2 বার এসেছিলাম ঘুরতে, তাই মোটামুটি এই শহরটা চিনি। কিন্তু এখন আমার একটা থাকার জন্য বাসা দরকার। এখন বাজে সকাল 9টা। চলে আসলাম মেইন রোডে। একটা সিএনজি নিয়ে সিলেট শহর থেকে গ্রামের দিকে চলে আসলাম, কারণ এই গ্রামটা আমার অনেক পরিচিত। অনেক খোঁজাখুঁজির পর থাকার মতো একটা বাসা পেলাম।
আর এখন বাজে বিকাল 4টা। সারাদিন কিছুই পেটে পড়ে নেই, তাই বাজারের দিকে হাঁটা দিলাম। এটিএম বুথ থেকে 20,000 টাকা তুলে নিলাম আর হোটেল থেকে খাওয়া দাওয়া করে বাজার দরকারি কিছু জিনিসপত্র কিনে একটা ভ্যানে করে বাসায় আসলাম। রাতে অল্প কিছু রান্না করে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম, কারণ হলো চাকরির খোঁজে বের হতে হবে। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো আমার। ফ্রেশ হয়ে কাগজপত্র নিয়ে রেডি হয়ে বাইরে থেকে নাস্তা করে চাকরির সন্ধানে বেরিয়ে পড়লাম। একটা অফিসের ভিতরে ঢুকে ইন্টারভিউর জন্য সিরিয়ালে বসে পড়লাম। সিরিয়াল নাম্বার 45, তাই চোখ বুঝে একটু দৌড়াদৌড়ি করতে লাগলাম। তখনই কারো ডাকে ধ্যান ভাঙলো। হ্যালো হ্যালো স্যার, হ্যালো। চোখ খুলে দেখি মধ্যবয়সী একজন লোক। জি, আমাকে ডাকছেন? আপনাকেই বলছি, স্যার আপনাকে ডাকছেন। আরে আমার সিরিয়াল তো এখনো 45 জন পড়ে। অত কিছু জানি না, স্যার আপনাকে ডেকে পাঠিয়েছে। আচ্ছা চলুন। পিয়ন আমাকে স্যারের রুমের কাছে দিয়ে চলে গেল। স্যার আসবো? আসো আসো, বসো এখানে। তারপর স্যার কাকে যেন কল দিল আর বলতে লাগলো, আরে মামুনি, জামাই বাবাকে তো পেয়ে গেছি, সে এখন তোমার অফিসে আছে। তা মামুনি, তোমার পছন্দ আছে, পুরা হিরো টুকরা একটা ছেলে, দেখতে হিরোদের থেকে কম না। কলের ওপাশ থেকে কি বলছে শোনা যাচ্ছে না, তবে স্যারের কথা কিছুটা বুঝতে পারলাম না। স্যার আবার ওপাশের মানুষটার সাথে কথা বলতে লাগলো। ওকে আম্মু, তুমি চিন্তা করো না, আমি এই দেখটা দেখছি, আর কাল থেকে তুমি অফিসে বসবে। এবার খুশি তো? স্যার আরো কিছু সময় কথা বলে কল কেটে দিল আর আমাকে বলতে লাগলো, ওকে, তোমার কাগজ দাও, আর 10 মিনিট ওয়েট করো, আমি আসছি। স্যার কথাগুলো বলেই চলে গেল আর আমি পাগলিটার কথা ভাবতে লাগলাম। মেয়েটা আমাকে কত বিশ্বাস করে আর আমি তাকে একা ছেড়ে চলে আসলাম। হয়তো অনেক কান্না করছে। ভাবতে ভাবতে কখন যে স্যার চলে এসেছে টেরই পাইনি। তখনই স্যার ডাকে ভাবনা থেকে বের হলাম। আরে ঘুমিয়ে গেলে নাকি? মানে না স্যার। এ নাও, এটাতে সাইন করে দাও। এটা অফিসের চুক্তিনামা, তোমার চাকরি হয়ে গেছে, কাল থেকে তোমার জয়েনিং, আর তোমার বেতন 45,000 টাকা। স্যারের কথাই শুনে আর বেতনের কথা শুনে খুশি হয়ে গেলাম আর স্যারের দেওয়া পেপার না দেখেই সাইন করে দিলাম। চুক্তিনামাটা পড়ে না সাইন করে দিলে? ওকে, ভালো, আর পড়া লাগবে না। যাই হোক, কাল থেকে তুমি আমার মেয়ের পার্সোনাল সেক্রেটারি, আর কাল থেকে আমি আর এই চেয়ারে বসবো না। আমার মেয়ে কাল থেকে সব কিছু দেখাশোনা করবে। আমার আজই এই অফিসে শেষ দিন। আর হ্যাঁ, কালকে খুব তাড়াতাড়ি চলে এসো অফিসে, কেমন? তো কাল দেখা হতেও পারে, আবার নাও হতে পারে। স্যারের সাথে কথা বলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে খুব বেশি মনটা খারাপ হয়ে গেল। পাগলিটার পাগলামিগুলো খুব করে মনে পড়তে লাগলো। পরিটাকে আমিও ভালোবাসি, কিন্তু আমি আমার এই অসময়ে তাকে আমার কাছে রাখতে চাই না। তাই তো একা রেখেই চলে এসেছি। একটুও ভালো লাগছে না। আমি মেয়েটার বিশ্বাস নিয়ে খেললাম। চোখটা বুঝলেই মেয়েটার মায়াবী মুখটা ভেসে উঠছে। দিনটা কেটে গেল আমার পাগলিটার কথা ভেবে ভেবে। রাতে হালকা কিছু খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে রেডি হয়ে বাইরে থেকে নাস্তা করে অফিসের দিকে হাঁটা দিলাম। মেন রোডে এসে একটা রিক্সাও পাচ্ছি না, তাই হেঁটেই অফিসে যেতে লাগলাম। অফিসের ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10 মিনিট লেট। হায় আল্লাহ, প্রথম দিনই লেট করে ফেললাম। তখনই পিয়ন আসলো আর বলতে লাগলো, স্যার, ম্যাম আপনাকে ডাকছেন। ওকে, আপনি যান, আমি দেখা করে আসছি। স্যার, দেখা করে আসতে হবে না, আপনার ডেস্ক ম্যামের কেবিনেই দেওয়া হয়েছে, আপনি সেখানেই বসবেন। আমি পিয়নের কথাই তেমন কিছু মনে করলাম না, কারণ আমি তো ম্যামের পার্সোনাল সেক্রেটারি। হয়তো সেই সুবাদে পাশাপাশি আমার ডেস্ক দিয়েছে। গিয়ে দেখি ম্যাম উল্টো দিক হয়ে বসে আছে। তাই আমি বললাম, আসবো ম্যাম? কামিন, বসুন বসুন, আপনার অপেক্ষায় ছিলাম মিস্টার সাব্বির হাসান। কণ্ঠটা বেশি না, খুব বেশিই চেনা মনে হলো।
ভয়ে ভয়ে বসে পড়লাম চেয়ার টেনে। আর যখন ম্যাম আমার দিকে ঘুরলো তখন আমার ভয়টা সত্যিই হয়ে গেল। আপনারা যেটা ভেবেছেন সেটাই। আমি অবাক নয়নে মুবাশিরের দিকে তাকিয়ে আছি। মুবাশিরা মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগলো, তা কেমন আছেন সাব্বির সাহেব? আরে আপনি এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছেন কেন? আমি যেই না একটা দৌড় দিব তখনই মুবাশিরা বলে উঠলো, লাভ নেই দৌড় দিয়ে, দরজা অটোমেটিক লক হয়ে গেছে, ট্রাই করে দেখতে পারো, খুলবে না। ঠিক টানাটানি না করে চেয়ারে বসে পড়ো। আমি দরজা অনেক টানাটানি করেও খুলতে পারলাম না। তাই আর দরজা খোলার চেষ্টা না করে চুপচাপ মুবাশিরার সামনে মাথা নিচু করে বসে পড়লাম। তখনই মুবাশিরা চেয়ার থেকে উঠে এসে আমার কলার ধরে বলতে লাগলো, এই তুই ভেবেছিলি আমার কাছ থেকে পালিয়ে যাবি? যাই হোক, আমি চেয়েছিলাম তোকে ভালোবেসে আগলে রাখবো, কিন্তু তুই আমার কথা মূল্য দিতে পারলি না, তাই তোকে এমন কষ্ট দিব যে ভাবতেও পারবি না। মানে আসলে মুবাশিরা, তুমি আমার কথাটা একটু শুনো। চুপ, একদম চুপ, তুই বেশি কথা বলবি না। আমি তোর কোনো কথাই আমি শুনবো না, তুই শুধু আমার কথা শুনবি। শুনবো না আমি তোমার কথা? শুনবে না? ভালো তো, এটা পরে দেখা যাবে। আমাকে ছেড়ে দিয়ে একটা কাগজ দিল। আমি কাগজটা পড়তে লাগলাম। কাগজে লেখা ছিল, 5 বছর পূর্বে চাকরি থেকে অবসর নিতে পারবো না, আর যদি নিজ ইচ্ছায় চাকরি ছেড়ে দিতে হয় তাহলে 80 লক্ষ টাকা জরিমানা দিয়ে চাকরি ছাড়তে হবে। আমাকে যখন যেটা আদেশ দেওয়া হবে আমি সেটা করতে বাধ্য থাকবো। অফিসে লেট করে আসা যাবে না, আর যদি এই সবগুলো বিষয় মানতে না পারি তাহলে 10 বছর জেল হবে। আমি এই বিষয়গুলো মাথায় রেখে স্ব-ইচ্ছায় মেনে নিলাম। আর নিচে আমার দেওয়া সাইন। পেপারটা পড়ে আমি মুবাশিরের দিকে করুণ চাহনিতে তাকালাম। মুবাশিরা পেপারটা টান দিয়ে নিয়ে নিল আর বলতে লাগলো, শাট আপ মিস্টার সাব্বির, এটা অফিস আর আমি আপনার বস। আপনি একজন কর্মচারী হয়ে বসের নাম ধরে ডাকার অধিকার কোথায় পেলেন? সরি ম্যাম। আরে বাবা, একটু আগেই তো আমাকে কিভাবে শাসালো আর এখনই বস হয়ে গেল। কাজে মন দিন। ওকে ম্যাম। কিছু সময় পর আমাকে 2টা ফাইল দেওয়া হলো। আপনারা তো জানেনই আমি বাবার অফিসে বসতাম, তাই মোটামুটি কাজ পারি। মুবাশিরা শুধু আমার দিকে আর চোখে তাকাচ্ছে যে আমি ফাইল বোঝার জন্য তার কাছে যাচ্ছি না কেন। অনেক সময় হওয়ার পরও যখন আমি মুবাশিরার কাছে গেলাম না, তখন মুবাশিরা ভাবতে লাগলো, বেটা ফাইল বোঝার জন্য আসলি না তো? কালকে যদি ফাইল কমপ্লিট না পাই তাহলে মজা বোঝা। লাঞ্চ টাইমে আমি শব্দ ছাড়া রুম থেকে বাইরে চলে আসলাম ক্যান্টিনে। ঘোরাঘুরি করে খেয়ে দিয়ে যখন রুমের দিকে হাঁটা দিলাম তখনই একটা মেয়ে আগ বাড়িয়ে কথা বলতে আসলো। হাই, আমি তনিমা। আপনি? হ্যালো, আমি সাব্বির হাসান। নতুন নাকি আপনি? ম্যামের পার্সোনাল সেক্রেটারি। ও ভালো তো, আমরা কি ভালো বন্ধু হতে পারি? তখনই ঝড়ের বেগে কোথায় থেকে যেন মুবাশিরে এসে হাজির আর বলতে লাগলো, ও হ্যালো, লাঞ্চ টাইম শেষ আর এটা কাজের জায়গা, ফ্রেন্ডশিপ করার না। আপনি আপনার কাজে যান। আর সাব্বির সাহেব, দ্রুত কেবিনে আসুন, আপনার সাথে কথা আছে। ওরে বাবা, দাঁতের সাথে দাঁত লাগিয়ে কথাগুলো বলে চলে গেল। আমিও পিছন পিছন গেলাম। কেবিনে ঢোকার সাথে সাথে সজোরে দরজাটা লাগিয়ে দিল আর আমার কলার ধরে টেনে সোফায় ধাক্কা দিয়ে বসিয়ে দিল। আর তার এক হাত বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, ধরছিস না কেন? হাতটা ধর। ও ধরবি কিভাবে? ওই মেয়েটাকে ডেকে আনি, তুই ওই মেয়েটার হাত ধরে বসে থাক, কেমন? আজ বিয়ের 3 দিন চললো, তুই কখনো কি নিজ ইচ্ছে আমাকে স্পর্শ করেছিস? করবি কি করে? আমাকে তো তোর ভালোই লাগে না। নিজের বউকে কেন ভালো লাগবে? অন্য মেয়েদের সাথে তো খুব হাসি খুশি হয়ে কথা বলিস। কই, আমার সাথে তো সবসময় মুখটা বাংলার 5-এর মতো করে রাখি। পরিটার ধমক খেয়ে সাথে সাথে খুব করে তার হাতটা হালকাভাবে ধরে আছি। এমন ভাবে ধরেছিস মনে হচ্ছে তোর কষ্টও হয়ে যাচ্ছে। শক্ত করে ধর আমার হাত। আর এটা তোর শাস্তি। আজ অফিস টাইম শেষ হওয়া পর্যন্ত তুই আমার হাত ধরেই রাখবি। পাগলিটার হাত ধরে বলতে লাগলাম,
মুবাশিরা, তুমি আমার কথা চুপচাপ শোনো, তাহলে তোমার সব ভুল ধারণা ভেঙে যাবে। চুপ। এই, আমি তোর বস, একদম আমার নাম ধরে ডাকবি না। আর আমি তোর কোনো কথাই শুনতে চাই না। চুপচাপ আমার হাত ধরে বসে থাকবি। নিজের বেলায় বউয়ের অধিকার খাটাবে আর আমার বেলায় সে আমার বস। ম্যানকার চিপায় এমন ফাঁসা ফাঁসছি, বের হওয়া কঠিন হয়ে গেছে। ওইদিকে মহারানী নিঃশব্দে কান্না করছে আর নাক টানছে। তাই আমি পরিটার চোখের পানি মুছে দিয়ে বুকের সাথে চেপে ধরলাম। তখনই আমার পেটে কয়েকটা ঘুষি মেরে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, তুই অনেক পচা। আজ থেকে তুই কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না। আর কথা বলা তো দূরের কথা, তোকে যদি আরেকবার অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখেছি, তখন আমি তোকে খুন ফেলবো, তারপর নিজে আত্মহত্যা করে মরে যাব। পরিটার গালে 2 হাত দিয়ে আমার মুখোমুখি করে বললাম, আচ্ছা বউ, তুমি চিঠিটা পড়েছিলে? কোন চিঠি? আমি তোমার কাছ থেকে আসার আগে একটা চিঠি লিখে তোমার আশেপাশে রেখে আসছিলাম, সেটা কি পড়েছিলে? কই, আমি তো কোনো চিঠিই পাইনি। তুমি আমার কাছ থেকে চলে আসার পর অনেক কান্না করেছি। যখন আমার ঘুম ভাঙলো আর তোমাকে আমার পাশে দেখতে না পেয়ে আমি তোমার পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে আসছিল। আমার মাথা কাজ করা বাদ দিয়ে দিয়েছিল। সাথে সাথে বাবাকে ফোন দিয়ে সব বলি আর তোমার ছবি বাবাকে সেন্ড করে দিই। বাবা প্রথমে অনেক বকা দিয়েছিল যে কেন আমি তোমাকে এইভাবে বিয়ে করেছি। পরে আমার মুখের দিকে তাকিয়ে বলে তোমাকে নাকি খুঁজে এনে দেবে। ও তাই তো বলি, কোনো ইন্টারভিউ ছাড়াই আমাকে চাকরি দিল আর চুক্তিনামায় সাইন করিয়ে নিল তোমার বাবা কোলে কৌশলে। আমি বলেছিলাম চুক্তিনামায় সাইন করিয়ে নিতে। তুমি যখন অফিসে ইন্টারভিউ দিতে আসো, তখন বাবা সিসিটিভিতে তোমাকে দেখে আর আমাকে কল করে, বলে তাই আমি বাবাকে বুদ্ধি দেই চুক্তিনামার। সমস্যা নেই, তুমি এখন বাসায় গিয়ে চিঠিটা পড়বে, তারপর আমায় যা শাস্তি দেওয়ার দিও, আমি মাথা পেতে নিব তোমার দেওয়া শাস্তি। কি লেখা আছে চিঠিতে? তুমি নিজেই পড়ে দেখবে কেমন। চলো তাহলে ওই বাসায় চলো, চিঠিটা পড়বো আমি। আমি আর পরিটা বেরিয়ে পড়লাম অজানা সেই চিঠির উদ্দেশ্যে। বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি। পাগলিটা এখনও হাতটা ছাড়তে দেয়নি আমায়। হাত ধরে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। দোতলায় উঠে গিয়ে আমি অবাকের চরম পর্যায়ে চলে গেলাম। অবাক হলাম মুবাশিরার কথায়, সে নাকি রুমের চাবি আনেই নেই। ওইদিকে দরজায় লম্বা একটা তালা ঝুলছে। তো এখন কি করব মুবাশিরা, আপনিই বলুন। জানি না, তবে তুমি চিঠিটা যেভাবে পারো এনে দাও। আমি কিচ্ছু জানি না। আচ্ছা মুবাশিরা, এই বাসাটা কার? ওই বাড়িটা বাবা আমাকে গিফট করেছিল 25তম জন্মদিনে। তাহলে বলুন মহাশয়, কার হতে পারে? আচ্ছা, তাহলে আমার শ্বশুর সাহেব আপনাকে বাড়িটা দিয়েছে যাতে করে আমার মতো শিশু পোলাগো ধরে এনে বিয়ে করতে পারেন? ওই পোলাগো মানে? আমি কয়টা বিয়ে করেছি? হ্যাঁ, মুখ সামলে কথা বলো। আর কি বললে তুমি? শিশু? আর 2 দিন পরে ছেলের বাবা হবে, সে নাকি শিশু? যাই হোক, চিঠি, তুমি চিঠি এনে দাও। একটা কাজ করি, তালাটা ভেঙে ফেলি কেমন? যে কথা সেই কাজ। এক দৌড়ে নিচে এসে একটা ইট নিয়ে আবার চলে আসলাম। 2টা বাড়ি দিয়ে তালা ভেঙে ভিতরে ঢুকলাম। সোজা বেডরুমে গিয়ে চিঠিটা এনে মহারানীর হাতে দিয়ে পড়তে বললাম। মুবাশিরা চিঠিটা নিয়ে পড়তে লাগলো। এই পড়ি, আমি তোমাকে পড়ি বললেই ডাকবো। তবে তুমি যখন আমার এই চিঠিটা পড়বে, তারপর আমি তোমাকে প্রথম দিন বাস স্টপে দেখেই তোমার প্রেমে পড়ে যাই। কিন্তু তুমি কি করলে? ডিরেক্ট আমাকে কিডন্যাপ করে বসলে। আবার ইমোশনালি ব্ল্যাকমেল করে আমার মনের বিরুদ্ধে বিয়ে করে নিলে। আমি আসলে এই বিয়েটার বিষয়টা মেনে নিতে পারছিলাম না। তবে তোমার ভালোবাসায় আমি বিয়ে মেনে নিতে বাধ্য হয়েছি। কিন্তু বর্তমানে আমার এই শহরে মাথা গোছার জায়গাটুকুও নেই। আর আমি কখনোই আমার স্ত্রীকে কষ্টে রাখবো না। আমি চলে যাচ্ছি, তবে 1 মাসের মধ্যে আমি তোমাকে নিতে আসব। আমি যতটুকু বুঝতে পেরেছি, তোমার বাবার অনেক সম্পদ,
কিন্তু আমি কখনো তোমার বাবার টাকায় চলতে পারবো না। নিজে যখন কিছু হবে তখনই আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব, কারণ আমি চাই না যে তুমিও আমার সাথে কষ্টে থাকো। আর আমারও একটা পরিবার আছে, তাদের কথা না হয় তোমাকে সামনাসামনি বলবো। ভালো থেকো আমার মিষ্টি পরিটা, কথা দিলাম আমি তোমার কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ইতি তোমার পালাতক জুনিয়র স্বামী। চিঠিটা পড়ে আমার দিকে কিছু সময় তাকিয়ে থেকে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, শয়তান ছেমরা, আমাকে বলে গেলে কি হতো? শুধু কান্না গড়িয়েছিস আমায়। আর কখনো আমাকে না বলে কোথাও যাবি না, প্রমিস কর। ওকে বাবা, আর কখনো আমি আমার এই পরিটাকে না বলে কোথাও যাব না। এবার খুশি তো? চলো এবার বাসায় যাব। কোন বাসায়? বাবা তোমাকে নিয়ে যেতে বলেছে, আর আম্মু তো তোমাকে দেখার জন্য পাগল হয়ে আছে। পরিটা গাড়ি ড্রাইভ করছে আর আমি তার পাশে বসে বসে মোবাইল টিপছি আর টুকটাক তার কথার উত্তর দিয়ে যাচ্ছি। কিছু সময় পর একটা বাড়ির সামনে গাড়িটা থেমে গেল। আমরা নেমে ভিতরে প্রবেশ করলাম। কলিং বেল চাপার পর একজন মহিলা দরজা খুলে দিল। মুবাশিরা মহিলাটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, খালা মাম্মিকে ডাকো। মহিলা চলে গেলেন। কিছু সময় দাঁড়িয়ে থাকার পর আসলেন। সে মানে আমার শাশুড়ি মা, হাতে তার বরণ ডালা। বিষয়টা কেমন জানি লাগলো। শাশুড়ি মা আমাদের বরণ করে বলতে লাগলো, মাশাআল্লাহ, আমার মেয়েটার পছন্দ আছে, পুরো রাজপুত্র স্বামী পেয়েছো। বাবা এখন ভেতরে আসো তো। পরিটা আমার হাত ধরে ডিরেক্ট তার রুমে নিয়ে আসলো আর আমি বেডে বসে ভাবলাম, কি পরিবার রে বাবা, কিভাবে বরণ করে নিল আমায়। তাই মুবাশিরাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমাকে এইভাবে বরণ করার মানেটা কি? হ্যাঁ, তুমি পালিয়ে গিয়েছিলে তো, আর খুঁজে পাইছি, তাই বরণ করে বাড়ির ভেতরে ঢুকালাম, যাতে আর তোমার মনের মধ্যে যতগুলা শয়তানি বুদ্ধি আছে সেগুলো যেন সুবুদ্ধিতে পরিণত হয়। ওকে, এখন ফ্রেশ হয়ে আসো, আমি মামিকে খাবার রেডি করতে বলে আসি। কথাগুলো বলে একটা লুঙ্গি আর তোয়ালে দিয়ে চলে গেল। কিন্তু আমি আবারও মাইন্ডকেট চিপায় পড়ে গেলাম। জন্মের পর থেকে এই পর্যন্ত লুঙ্গি পরেছি কিনা আমার মনে পড়ছে না। তাও বাধ্য হয়েই চলে গেলাম ফ্রেশ হতে। শাওয়ার নিয়ে বাধ্য আরেক ভেজাল। কোনো রকম লুঙ্গিতে গিট দিয়ে বেরিয়ে পড়লাম। বেডের ওপর বসে বসে মোবাইল কুতুচ্ছি। তখনই মহারানীর আগমন। হায় আল্লাহ, এ কি সাজ দিছে গো! আমার চোখের পলক পড়া বন্ধ হয়ে গিয়েছে অটোমেটিক। থাক, সাজের বিবরণ আর দিলাম না, পরে আবার আপনারা আমার বইয়ের দিকে নজর দিবেন। এ মা, তুমি এখনো বসে আছো? চলো চলো, বাবা তোমার জন্য ওয়েট করছে খাবার টেবিলে। আমি যখনই দাঁড়ালাম তখনই মুবাশিরা আমায় দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কি হলো, আপনি এমন করে হাসছেন কেন? তো তুমি এটা কি পরেছো? কেন, লুঙ্গি পরেছি। এভাবে কেউ লুঙ্গি পরে? আমার বাবা তো এরকম করে কখনো লুঙ্গি পরে না। তুমি লুঙ্গিও পরতে পারো না? জীবনের প্রথম আমি আজকে লুঙ্গি পরলাম, আর আমি লুঙ্গি টুঙ্গি পরতে পারি না। এটা কি আমার দোষ নাকি? যাক, ভালোই হয়েছে, আমিও শাড়ি পরতে পারি না। তুমি আমাকে শাড়ি পরিয়ে দিবে আর আমি তোমাকে লুঙ্গি পরিয়ে দিব। আইডিয়াটা কেমন বলো তো? আসো কাছে আসো, লুঙ্গি পরিয়ে দেই। আপনি লুঙ্গি পরতে পারেন? বাহ, কি ট্যালেন্ট আপনার! এর আগে কতজনকে লুঙ্গি পরিয়েছেন? একটা মাইট দিব। কতজন মানে? আজকেই তোমাকে পরাবো, আসো বলছি কাছে। ধমক খেয়ে মুবাশিরার কাছে গেলাম। আপনি চোখ বুজে লুঙ্গি পরাবেন কিন্তু। এই, আপনি আপনি করছো কেন? হ্যাঁ, আর একবার যদি আপনি করে ডাকো তাহলে কিন্তু তোমার ইজ্জত কেড়ে নিব। এবার চুপ করে দাঁড়াও আর আমাকে আমার কাজ করতে দাও। ইজ্জত তো বিয়ের দিনেই কেড়ে নিয়েছেন, কিছু কি বাকি রাখছেন? কিছু কি বলছো আমাকে? এই মেয়ে তো মনের কথা বুঝে ফেলে। কই না তো, কিছুই বলি নাই আপনাকে। এদিকে লুঙ্গি পরানো শেষ আর আমার কলার ধরে বলতে লাগলো, এই তোকে না বললাম আপনি করে না ডাকতে, তাও ডাকলি কেন? হ্যাঁ, সরি, আর ডাকবো না। মনে যেন থাকে। চলো এবার। বাহ, বউ আমার খুব সুন্দর করে লুঙ্গি পরিয়ে দিয়েছে। নিচে নেমে তো আরেক দফা একটা বড় সড়ো ঝাটকা খেলাম।
ঝাটকাটা খেলাম খাবার টেবিল দেখে। হরেক রকমের খাবার সাজানো হয়েছে, সার্ভেন্টরা রান্নাঘর থেকে আরও খাবার আনছে। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? চলো। খাবার টেবিলের সামনে এসে শ্বশুর সাহেবকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হয়েছে হয়েছে, আর স্যার বলে ডাকতে হবে না জামাই, বাবা বলে ডাকবে কেমন? জি বাবা। আচ্ছা, এখন আর কথা না, খাবার পরে সব কথা হবে। বসো বসো বাবা, দাঁড়িয়েছো কেন? মা মুবাশিরা, জামাইকে চেয়ার টেনে বসিয়ে দাও। মুবাশিরা চেয়ার টেনে বসিয়ে দিল, নিজেও পাশে বসে পড়লো। আর শাশুড়ি আম্মা খাবার সার্ভ করতে লাগলো। খাচ্ছি এমন সময় শাশুড়ি আম্মা বলে উঠল, আরে বাবা, খাচ্ছ না কেন? এটা তো তোমার বাড়ি, তাই না? লজ্জা বাবার কোনো দরকার নেই। এই নাও, গরুর কালা ভুনা খেয়ে দেখো তো কেমন হয়েছে। ভাইগো, আমার অবস্থা টাইট। আমি যতই বলি আমার আর লাগবে না, তখনই শ্বশুর মশাই বলে, আরে বাবা, তুমি তো কিছুই খেলে না। মুবাশিরা মা, জামাইকে দই দাও, দই শেষ হলে পায়েসটা দিও। আমি খেতে পারছি না, আর আমার অবস্থা একেবারে নাজেহাল। আমার এই অবস্থা দেখে মহারানী মিটমিট করে হাসছে। আমার জন্মই শিক্ষা হয়ে গিয়েছে আজ জামাই আদর পেয়ে। আপনারা একটা বিয়ে করুন, তারপর বুঝবেন জামাই আদর কাকে বলে। খাবারের সাথে অনেক যুদ্ধ করার পর মুক্তি পেলাম। মুবাশিরা রুমে এসে বেডের উপর ধপাস করে শুয়ে পড়লাম, আর মহারানী দরজা লাগিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার পাশে শুয়ে পড়ল আর বলতে লাগলো, খাবার টেবিলে তোমার মুখটা দেখার মতো হয়েছিল। আহা, তোমাকে তখন কি অসহায় লাগছিল না? তোমার উপর তখন আমার অনেক মায়া হচ্ছিল। ভালো মজা নিলা, আমারও সময় আসবে। আমার জীবনে কখনো এত খাবার খাইনি। হয়েছে হয়েছে, আর বলা লাগবে না। আচ্ছা চলো, আমরা আজকে একটু ঘুরে আসি। আমার পক্ষে এখন সম্ভব না, কালকে যাব। এখন আমি অনেক ক্লান্ত। থাক, ঘুরতে যাব না আর। কিন্তু আমার এখন একটা জিনিস করতে মন চাচ্ছে। কথাটা একটু বাঁকা হাসি দিয়ে বলল, কি করতে মন চাচ্ছে? কি দেখাই কেমন? না ভেবেই বলে দিলাম, আচ্ছা দেখাও। অনুমতি পাওয়ার সাথে সাথে কিস করে বসলো। আমার চোখ বড় বড় হয়ে গেল, শরীরে তো এক প্রকার কারেন্ট বয়ে গেল। আমি রেসপন্স করছি না দেখে আমার চুল টেনে ধরলো। তারপর আমিও রেসপন্স দিতে লাগলাম, আর বইটা যেন কন্ট্রোল হারিয়ে ফেলেছে। তাই আমি নিজেকে ছাড়িয়ে নিলাম, আর এটাই আমার জন্য বিপদ হয়ে দাঁড়ালো। ওই কুত্তা, কি হলো? সরে গেলি কেন? এখন এসব না, পরে। ঠিক আছে পরেই। না না, শুধু কিস করব, অন্য কিছু করব না। বলে আবার কিস করতে লাগলো। জানি হাজারো বলে কিছু হবে না, পাইছি একটা রোমান্টিক বউ। পরের দিন খুব সকালে অনেক বুঝিয়ে তারপর ভাড়া বাসায় আসি, আর ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিস চলে গেলাম। পরিটা এখনও আসে নাই। আমি কেবিনে বসে বসে ফাইলগুলো ঠিক করছিলাম, তখনই দরজা খুলে মুবাশিরা কেবিনে প্রবেশ করলো। ভিলেন মার্কে একটা হাসি দিয়ে বলতে লাগলো, সাব্বির, কালকের ফাইলগুলো কি কমপ্লিট হয়েছে? আজ লাঞ্চের পর মিটিং আছে। আরেকটু আছে, 10 মিনিটের মতো লাগবে। তখন মুবাশিরা অবাক হয়ে বলতে লাগলো, তুমি এই ফাইলগুলো কমপ্লিট করে ফেলেছো? কিভাবে সম্ভব? তুমি না নতুন জয়েন করেছো, আর তোমাকে তো কোনো কাজও বুঝিয়ে দেওয়া হয়নি। তাহলে তুমি এত তাড়াতাড়ি ফাইলগুলো কমপ্লিট করলে কিভাবে? এটা ম্যাজিক, বুঝলেন পরি? শ্যাট আপ, এটা বাসা না অফিস, ম্যাম বলে রাখবে। মনে করেছিলাম মহারানী ঠিক হয়েছে, নিজে তো ঠিকই মন মতো ডাকছেন। আমি তোমার বস, সো আমি ডাকতেই পারি। আর বকবক না করে ফাইলগুলো দাও, দেখি কি করেছো। 10 মিনিট পরে ফাইলগুলো ভালোভাবে দেখে পাগলিটার কাছে নিয়ে গেলাম। ফাইলগুলো উল্টে পাল্টে দেখলো, আর চোখে তাকিয়ে বলতে লাগলো, মিটিংয়ের জন্য প্রিপারেশন নাও, তোমাকেই উপস্থাপনা করতে হবে। গোমরা করে বললাম, ওকে ম্যাম। মনে মনে প্রিপারেশন নিচ্ছিলাম, তখনই পরিটা ওর চেয়ার থেকে উঠে এসে আমার গলা জড়িয়ে ধরে আমার কোলের ওপর বসে পড়লো। তাই আমিও ভাব দেখিয়ে বললাম, আরে আরে ম্যাম, কী করছেন, ছাড়ুন, কেউ এসে পড়বে। চুপ, একদম চুপ। দরজা লক করা, কেউ পারমিশন ছাড়া আসতে পারবে না। আর এত বকবক করো কেন? হ্যাঁ, আমি তোমার বস, সো আমার যা ইচ্ছা তাই করব, কিন্তু তুমি চুপচাপ বসে থাকবে। এখন কথা বন্ধ করে একটা কিস করো তো। পারবো না কিস টিস করতে, আমার অনেক কাজ বাকি আছে। এই, তুই কি চুক্তিনামার কথা ভুলে গেছিস? যা বলছি তাই কর।
আমি তারপরও চুপচাপ বসে আছি, তাই মুবাশিরা আবার বলে উঠল, এই তুই এত আনরোম্যান্টিক কেন? হ্যাঁ, কথাটা বলেই মাথাটা দৌড়ে এক টান আর ঠোঁট জোড়া আমার ঠোঁটে মিশিয়ে দিল। কিন্তু আমি কোনো সাড়া দিচ্ছি না দেখে ছেড়ে দিয়ে বলতে লাগলো, সাব্বির আমার কিন্তু এখন রাগ উঠে যাচ্ছে। দেখ, বলেই আমাকে ছেড়ে দিয়ে উঠে গিয়ে নিজের চেয়ারে গিয়ে বসে পড়লো আর রাগে ফুঁসতে লাগলো। এই রে, একটু বেশি করে ফেলেছি। আমিও উঠে গিয়ে আর একটা চেয়ার টেনে বসে পড়লাম আর পরিটাকে আমার দিকে ঘুরিয়ে দিলাম। আর তখন বলতে লাগলো, এখানে আসিস কেন? তোর না অনেক কাজ পড়ে আছে, যা গিয়ে তোর কাজ কর, যা বলছি। সরি ম্যাম, আপনার যত সময় মন চায় আমাকে আদর করুন, আমি আর বাধা দিব না। তখনই মুবাশিরা হেসে দিয়ে বলতে লাগলো, শয়তান ছ্যামরা, আমার কান ধরেছিস কেন? আমি আর কিছু না বলে পরিটার হাত ধরে একটানে আমার কোলে নিয়ে আসলাম আর শক্ত করে জড়িয়ে ধরলাম। মুবাশিরা আমার বুকে কিলঘুষি মারতে মারতে বলতে লাগলো, ছাড় শয়তান, এখন ভালোবাসা উতলাই আসছে না? তখন তো পটকা মাছের মতো ফুলেছিলি। আমি আর মুবাশিরাকে কথা বলতে না দিয়ে ওর শাড়ির ভিতর হাত দিয়ে পেটে স্লাইড করতে লাগলাম। সাথে সাথে ওর নড়াচড়া বন্ধ হয়ে গেল আর চোখ বুজে নিল। আমার ছোঁয়া পেয়ে পরিটা কেঁপে কেঁপে উঠছিল। হঠাৎই আমার কলার ধরে টান দিয়ে ঠোঁট জোড়া এক করে দিল। কত সময় ছিলাম মনে নাই, হঠাৎ মোবাইলের চিৎকার শুনতে পেলাম। যাচ্ছে, এখন এই ফোনটাকে আছাড় মেরে হাত পা ভেঙে হসপিটালে পাঠিয়ে দেই। এমন সময় কেউ কল দেয়? কলটা আমার আসে নাই, কল আসছে তোমার। দেখো টেবিলের উপর ফোনটা কীভাবে কান্না করছে। তখনই মুবাশিরা টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে বলতে লাগলো, কিরে মন্টু, এই অসময়ে কল দিলি? কিছু কি হয়েছে তোর? আরে না রে দোস্ত, কিছু হয় নাই, তোদের খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করা। আচ্ছা দুলাভাই কি এখনো তোর উপর রাগ করে আছে? না রে মন্টু, সব ঠিকঠাকই আছে। আর আমার উপর রাগ করবে অসম্ভব। রাগ করলে তো টিকিট কেটে উপরে পাঠিয়ে দিতাম। আচ্ছা দোস্ত, তুই এখন কোথায় রে? আর এমন দাঁতের দাঁত চেপে কথা বলছিস কেন? আমি কি তোকে ডিস্টার্ব করলাম ফোন দিয়ে? শালা মন্টুর বাচ্চা, আমি এখন তো দুলাভাইয়ের লাগে রোম্যান্স করতেছি, আর তুই ফোন দিয়ে সব ডিসমিস করে দিলি। ফোন কাট, পরে কথা বলবো। বেটা মোটুরে কি ধুমুকটাই না দিল তোরে। লাউড স্পিকার দেওয়ায় আমি মোটুর কথা শুনে বেটাকে আমিও গালি দিচ্ছিলাম। হয়েছে ম্যাম, আপনি এখন একটু শান্ত হন, একটু পানি খেয়ে মিটিংয়ের জন্য প্রিপারেশন নেন, আর রোম্যান্স বাসায় গিয়ে ইচ্ছা মতো করেন। বলেই পরিটাকে আমার কোল থেকে নামিয়ে দাঁড় করিয়ে ওর চেয়ারে বসিয়ে দিলাম। পাগলিটা পরে আর কিছু না বলে কাজে মন দেয় আর আমিও কাজে মন দেই। দুজনে একসাথে লাঞ্চ করে ফাইলগুলো ঠিকঠাক করে মিটিং রুমের দিকে পা বাড়ালাম। মুবাশিরা আমাকে বারবার বলছে আমি যেন গুছিয়ে কথা বলি, আরও নানান রকম উপদেশ দিচ্ছে, ডিলটা যেন হাতছাড়া না হয়ে যায়। কিন্তু কাদের সাথে ডিল হবে আমি তা এখনও জানি না। মিটিং রুমে প্রবেশ করে যে যার আসনে গিয়ে বসলাম। এ কি, আমি সামনে থেকে দেখতে পাচ্ছি, আরে ভাই সামনে আমার বাবাকে দেখতে পাচ্ছি। তার মানে ডিলটা আমাদের কোম্পানির সাথে। মুবাশিরা প্রজেক্টের বিষয়ে খুঁটিনাটি বুঝিয়ে আমাকে দাঁড় করিয়ে দিল। এতক্ষণ বাবা আমাকে না দেখলেও এখন ঠিকই দেখে ফেললো আর সাথে সাথে দাঁড়িয়ে বলে উঠলো, সাব্বির বাবা তুমি এখানে? আমি তোমাকে পুরো বাংলাদেশ খুঁজে বেড়াচ্ছি। বাবা চলো বাসায়, তোমাকে ওই ছোট মেয়েটার সাথে বিয়ে দিব না। সবাই তো আমার আর বাবার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে, আর মুবাশিরা তো পুরাই বরফের মতো জমে গিয়েছে। বাবা যখন বুঝলো যে এখানে অনেক মানুষ, তখন আবার বলে উঠলো, সরি সরি সরি, মিটিং এখানে শেষ, আর ডিলটা আপনারা পাচ্ছেন। আর আপনারা সবাই প্লিজ বাইরে চলে যান, শুধু সাব্বির সাহেব বাদে। আমিও স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছি। তখনই মুবাশিরা সবাইকে বাইরে যেতে বলল। একে একে সবাই বাইরে যাওয়ায় মুবাশিরা বাবাকে উদ্দেশ্য করে বলল, স্যার আপনি কি সাব্বিরকে চিনেন? আরে চিনবো না মানে? সাব্বির আমার একমাত্র ছেলে, আমার সাথে রাগ করে বাসা থেকে চলে গিয়েছে। আমি পুরো বাংলাদেশ খুঁজে পেলাম না, পুরো বাংলাদেশও খুঁজে পেলাম না, আর এখানে সে চাকরি নিয়ে কাজ করছে। মুবাশিরা হঠাৎ করে বাবাকে সালাম করলো, আর বাবা মুবাশিরের কাণ্ড দেখে অবাক হয়ে গেল আর মুবাশিরাকে বলতে লাগলো, আরে আরে কি করছো তুমি মা? আমাকে সালাম করছো কেন?
বাবা, আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করেন আমি কে। মুবাশিরা কথাগুলো বলেই এক দৌড়ে চলে গেল। এটা কি হলো? আমাকে ফাঁসিয়ে দিয়ে সে পোকার পার হয়ে গেল। তখন বাবা আমাকে জিজ্ঞেস করলো, কি বলে গেল মেয়েটা? যাই হোক, সাব্বির মেয়েটা কি? ইয়ে মানে বাবা ইয়ে কি মানে করছো? বলো মেয়েটা কে? কেমনটা লাগে আমাকে ফাঁসিয়ে দিয়ে এখন সে উধাও। কি হলো সাব্বির, চুপ করে আছো কেন? বলো মেয়েটা কি? আসলে বাবা আমরা বিয়ে করে ফেলেছি, মেয়েটা তোমার বাড়ির বউ। কথাগুলো শোনার পর বাবা কিছু সময় চুপ থেকে বলে উঠলো, 2 দিনের মধ্যে বৌমা আর তোমাকে যেন বাড়িতে দেখতে পাই। জাস্ট 2 দিন। তোমার মাম্মাম তোমার কথা ভাবতে ভাবতে অসুস্থ হয়ে পড়ছে। বাড়ি আসো, বাকি কথা সেখানে হবে। যা বাবা। আমার আর কোনো কথাই শুনলো না, হনহন করে চলে গেল। আমি পাশ থেকে পানির বোতলটা নিয়ে ঢকঢক করে পুরা 250 মিলি শাওয়ার করে দিলাম। ওমা, মিটিং রুম থেকে বাইরে এসে অবাক না হয়ে আর পারলাম না, কারণ মুবাশিরার বাবা আর আমার বাবা দুজনের সাথে কথা বলছে। তাই আমি আর সেখানে গেলাম না, মিটিং রুমের দরজার সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাণ্ড কারখানা দেখতে লাগলাম। তখনই মুবাশিরার ট্রেতে করে 2 মগ কফি নিয়ে আসলো। শ্বশুরমশাই আর বাবাকে নিজ হাতে কফি সার্ভ করলো আর ভদ্রমেয়ের মতো বাবার পাশে দাঁড়িয়ে রইল। তখন বাবা মুবাশিরাকে তার পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তাদের মাঝে কী কথা হচ্ছে তা আমি শুনতে পাচ্ছি না, তাই আপনাদেরকেও বলতে পারছি না। এইদিকে মহারানী দেখি লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে বসে আছে। তখন আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। আমি আমার ফোনটা বের করে একটা মেসেজ দিলাম। কি মহারানী, বাবার সামনে তো লজ্জায় লাল নীল হচ্ছ, আর আমার সামনে আসলে তো। তখনই মুবাশিরের ফোনে টুং করে শব্দ হলো, আর এদিক ওদিক তাকিয়ে আমাকে দেখে টুপ করে চোখ মেরে দিল। কি মেরে বাবা, আমার সামনে একটুও লজ্জা পায় না। তখনই আমার ফোনেও টুং করে বেজে উঠলো। তাকিয়ে দেখি পরিটা মেসেজ দিয়েছে, আর মেসেজে লেখা আছে, বাসায় যাই, রাতে তোমায় মজা দেখাবো। এটা কি হলো? উল্টো আমি ফেসে গেলাম। তখন দেখি বাবা আর শ্বশুর মশাই কোলাকুলি করছে, আর মুবাশিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর বাবা কোলাকুলি করে শ্বশুর মশাইয়ের সাথে হাত মিলে এদিক ওদিক চাওয়াচাওয়ি করতে লাগলো। তখনই মুবাশিরা বাবাকে যেন বলে আমার দিকে দৌড়ে আসতে লাগলো, আর আমার সামনে এসেই বলা শুরু করলো, চলো, বাবা তোমাকে ডাকছেন, কি যেন বলবে। আমি শুকনো একটা ঢোক গিলে সামনের দিকে যেতে লাগলাম। বাবা সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তখন বাবা গম্ভীর কণ্ঠে বলতে লাগলো, রেডি থেকো, পরশু তোমাকে আর মুবাশিরাকে নিয়ে আসতে হবে। একা যাওয়ার দরকার নেই, আমিও এখন আছি। অনেক কাজ বাকি আছে আমার এখানে। কথাগুলো বলে হনহন করে বেরিয়ে গেল অফিস থেকে। তখন শ্বশুরমশাই বলতে লাগলো, আরে ছেলে থেকে ভয় পাচ্ছে, ভয় পাওয়ার কি আছে এখানে? যাও বাসায় যাও, এখন দুজনে ফ্রেশ হয়ে সব কিছু প্ল্যান করো গিয়ে, আমি অফিস সামনে নেব। আমাকে কিছু বলতে না দিয়ে মুবাশিরা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে আসতে লাগলো, আর শ্বশুরমশাই বলতে লাগলো, আচ্ছা বাবা, তুমি এদিকটা দেখো আর সবাইকে ইনভাইট করে তাড়াতাড়ি চলে আসো বাসায়। গাড়িতে উঠে মুবাশিরা ড্রাইভ করতে লাগলো, আর আমি গাল ফুলে বসে রইলাম। মুবাশিরা অনেক কিছু জিজ্ঞাসা করছে, বাট আমি কোনো কিছুরই উত্তর দিচ্ছি না দেখে মুবাশিরা এক পাশে গাড়ি সাইড করলো আর বলতে লাগলো, এই বাদর ছেলে, কি হয়েছে? কথা বলছো না কেন? মনে হচ্ছে অনেক রেগে আছো। আমি তাও কোনো কথা না বলে চুপচাপ বসে রইলাম। এবার মুবাশিরা বেশ রেগে গিয়ে বলতে লাগলো, কথা না বলে কিন্তু তোকে এক্ষুনি খুন করে ফেলবো। আমি কিন্তু এখন অনেক রেগে যাচ্ছি, পরে উল্টাপাল্টা কিছু করে ফেলবো, এই বলে দিলাম। আমি পাগলিটার দিকে আর চোখে তাকিয়ে দেখি রাগে একদম লাল হয়ে গিয়েছে, পুরাই টমেটোর মতো। আমি ফিক করে হেসে দিলাম। আমার এমন হাসি দেখে পরিটা বোকা বনে গেল। কি হলো, তুমি না এই রেগে কথাই বলছিলে না, এখন আবার এমন করে হাসছো কেন? এসব করেছি তো তোমাকে রাগানোর জন্য, কারণ রাগলে তোমাকে আরো বেশি সুন্দর লাগে। তবে রে ফাজিল ছেলে, আজকে তোকে খবরই আছে। জানিস আমি কত ভয় পেয়ে গেছিলাম, মনে করছিলাম তুই আমার উপর রেগে গিয়ে কথাই বলছিস না। যদি আমাকে ছেড়ে চলে যাস আর কোনো সময় এমন করবি না, আমার সাথে এক মুহূর্তের জন্য কথা বলা বন্ধ করবি না। তুই আমার সাথে কথা না বললে আমার মরে যেতে মন চায়, তুই বুঝিস না কেন? হ্যাঁ, আমাকে তুই কবে বুঝবি বল? পাগলিটা আমার বুকে আস্তে আস্তে কিল ঘুষি মেরে
আর সাথে সাথে কান্না করতে করতে কথা বলছিল। এখনও কান্না থামায়নি, তাই আর উপায় না পেয়ে এক টান দিয়ে আমার বুকের মাঝে নিয়ে 4 ঠোঁট এক করে দিলাম। সাথে সাথে সব ঠান্ডা হয়ে গেল। জানি পরিটাকে ঠান্ডা করতে হলে এটাই করা লাগবে। কিছু সময় পর ছেড়ে দিলাম আর দেখি মহারানী লজ্জা পাচ্ছে। লজ্জা পেয়ে কথা বলা বন্ধ করে দিয়েছে, মাথা নিচু করে বসে আছে। এই প্রথম আমার কাছে এমন লজ্জা পাচ্ছে পরীটা। এখন মনে হচ্ছে পৃথিবীর সকল সৌন্দর্য পরীটাকে ঘিরে ধরেছে। আমি তো চোখ সরাতেই পারছি না। হঠাৎ করে মুবাশির আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মুখ লুকালো আর বলতে লাগলো, যা শয়তান গোলা, দেখছে যে আমি লজ্জা পাচ্ছি তাও কেমন করে তাকিয়ে থাকে, মনে হচ্ছে এক্ষুনি মাটির নিচে চলে যাই। তা হঠাৎ এমন লজ্জা পাচ্ছ যে? কই আগে তো লজ্জা পাওনি। জানি না, দুষ্টু পোলা কথাকার। গাড়ি চালাও, আমি এখন আর ড্রাইভ করতে পারবো না। আমি ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করে বাসায় চলে আসলাম। আর পুরো রাস্তায় পরীটা আমার বুকে মুখ গুজে বসেছিল, লজ্জায় ঠিকমতো কথাও বলে নাই। বাসার সামনে গাড়ি থামাতে গেট খুলে দৌড় দিয়ে চলে গেল। আর ওর লজ্জা পেতে দেখে আমার চরম পর্যায়ে হাসি পাচ্ছিল। অনেক কষ্টে হাসি থামিয়ে বাড়ির ভিতর চলে গেলাম। আর তখনই বাসার ভিতর গিয়ে দেখি শাশুড়ি আম্মা কার সাথে যেন মোবাইলে হেসে হেসে কথা বলছে। আমাকে তাড়াতাড়ি করে বলতে লাগলো, আচ্ছা এখন চলে আসছে, এখন রাখি, 2 দিন পর তো দেখা হবেই, পরে আবার সন্দেহ করতে পারে। কথাগুলো বলেই কলটা কেটে দিল আর আমাকে বলতে লাগলো, আরে সাব্বির বাবা, যাও তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। জি আম্মা যাচ্ছি। পরে রুমে এসে দেখি ওয়াশরুম অলরেডি বুক হয়ে আছে, মানে মুবাশিরা ফ্রেশ হতে গেছে। তাই আমি খাটের উপর ধোপাস করে বসে পড়লাম আর মোবাইল গুতাগুতি করতে লাগলাম। কিছু সময় পর মহারানী বের হলো আর আমার দিকে টাওয়েলটা ছুঁড়ে মারলো আর ভাব নিয়ে বলতে লাগলো, হ্যাঁ মিস্টার পিচে সাব্বির ওরফে জুনিয়র বর, যাও এখনই ফ্রেশ হয়ে আসো, আমি নিচে যাচ্ছি খাবার রেডি করতে। খেয়ে দিয়ে অনেক কিছু প্ল্যান করতে হবে। তোমার হাতে 15 মিনিট সময় আছে, তার মধ্যে তোমাকে যেন খাবার টেবিলে পাই। কথাগুলো বলেই মুখ ভেঙচি দিয়ে দৌড় দিল। আমি ওর কথা শুনে ভেবাচেয়া খেয়ে গেলাম। কি হলো এটা? ওসব ভাবাভাবি বাদ দিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম, ঝর্ণা ছেড়ে দিলাম। কি শান্তি! ফ্রেশ হয়ে শুধু টাওয়াল পরেই বের হলাম, কারণ আমি কিছুই নিয়ে যাইনি ফ্রেশ হতে। বের হয়েই আগে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিলাম, কারণ কখন কে চলে আসে বলা যায় না। দরজাটা লাগিয়ে পিছনে ফিরতেই দেখি মহারানী শাড়ির আঁচল কোমরে গুজে আমার দিকে ডেব ডেব করে তাকিয়ে আছে। হঠাৎ করে বলে উঠল, কি মহাশয়, দরজা লাগালেন কেন? আমি যেন না আসতে পারি তাই? হুম 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 কই না তো, এমনি লাগালাম। এমনি নাকি? আমি ভালো করেই জানি আমার জন্যই দরজা লাগিয়েছো। বের হও বলছি, লজ্জা করছে না তোমার? আমার তো লজ্জা করছে। যাও, আমি জামা কাপড় পরে আসছি। কেন লজ্জা করবে? আমি তো আমার বরকে দেখছি, অন্য কাউকে তো আর দেখছি না। এই দিকে আমি ওর দিকে তাকিয়ে দেখি পরিটা বেশ লজ্জা পাচ্ছে। লজ্জায় মুখটা একদম লাল হয়ে গিয়েছে। তারপরও আমার সাথে জোর করে ঝগড়া করছে। কি মেয়ে রে বাবা! তাই একটু ভাবলাম ফাজলামি করি। আমি ধীরে ধীরে মুবাশিরের দিকে এগোতে লাগলাম। এটা কি হলো? মনে করেছিলাম ভয় পাবে আর পিছিয়ে যাবে, কিন্তু না, ঠাই দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি পরিটার একদম কাছে চলে আসি, আমার মুখটা ওর মুখের সামনে নিয়ে যেতে লাগলাম। তখনই মুবাশিরা চোখ বন্ধ করে ফেললো, ওর ঠোঁট জোড়া কাঁপছে। আমি কিছু সময় ওর দিকে তাকিয়ে থেকে মুচকি একটা হাসি দিয়ে পাশ কাটিয়ে জামা কাপড় পরতে লাগলাম। আর ওইদিকে মহারানী ঠাই দাঁড়িয়েই আছে। আমি কিছু করছি না দেখে আস্তে আস্তে চোখ খুললো আর আমাকে সামনে পেল না। পিছনে তাকিয়ে দেখে আমি প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে আছি। তখন মহারানী রাগী কণ্ঠে বলতে লাগলো, এইটা কি হলো? কই কিছুই তো হয়নি, তবে রাতে কিছু একটা হতে পারে বলে একটা চোখ টিপ মেরে দিলাম। এখন তো কিছু একটা হতে চলেছিল, কিন্তু হলো না কেন? ওটা রাতের জন্য রেখে দিয়েছি, সব রাতেই হবে। এখন আমার অনেক ক্ষুধা পেয়েছে, পেটের মধ্যে হরতাল শুরু হয়ে গিয়েছে। আর কিছু সময় এভাবে থাকলে মনে হয় বম ব্লাস্ট হয়ে যাবে। কথাগুলো বলেই দরজা খুলে বের হয়ে গেলাম। আর মহারানী তো আমার গালি দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করছে। শালা শয়তান পোলা, এইভাবে ধোকা দিয়ে গেল। কিসটা করলে কি এমন হতো? না না, কিস করে নাই, ভালোই হয়েছে। পরে আবার ওর সামনে যেতে লজ্জায় মরে যেতাম। আমি কিস করলে তো কোনো লজ্জা লাগে না, আর ওই বেটা খচ্চরটা কিস করলে রাজ্যের লজ্জা আমায় ঘিরে ধরে। ধ্যাৎ,
এখন থেকে আমিই কিস করব পিচ্চিটাকে। ওকে আর কিস করতে দিবই না, তাহলে আর লজ্জায় পড়তে হবে না। যাই, আমারও অনেক ক্ষুধা লাগছে। আমি খাবার টেবিলে বসে বসে খাচ্ছি আর শাশুড়ি আম্মা আমাকে এটা রেখে ওটা দিচ্ছে। বাহ, এমনভাবে খেতে থাকলে 10 দিনের মধ্যে ইয়া বড় ভুঁড়ি হয়ে যাবে। তখনই দেখি মুবাশিরা আমার পাশে চেয়ার টেনে বসলো আর শাশুড়ি আম্মাকে বলতে লাগলো, মাম্মি খাবার দাও তো, অনেক ক্ষুধা লাগছে। নিজে নিয়ে খা। এটা কি হলো আম্মু? তুমি তো তোমার জামাইকে বেশ বেড়ে বেড়ে খাওয়াচ্ছ, আর আমাকে বলছো নিজে নিয়ে খেতে। ব্যাপারটা কি বলো তো? ওরা মা মেয়ে তো তুমুল ঝগড়া শুরু করে দিয়েছে আর আমি মুখ টিপে হাসছি আর চুপচাপ খেয়ে যাচ্ছি। আমি খাওয়া দাওয়া শেষ করে সোফায় বসে পড়লাম। কিছু সময় আগে শাশুড়ি মা মুবাশিরার সাথে ঝগড়া করে চলে গেছেন, আর এইদিকে মহারানী রাগ করে গাল ফুলিয়ে বসে আছেন। খাবার নাড়াচাড়া করছে কিন্তু খাচ্ছে না, কিছু একটা ভাবছে হয়তো। তাই আমি বসা থেকে উঠে গিয়ে প্লেটটা টান দিয়ে নিয়ে নিলাম। মুবাশিরা কিছু একটা বলবে তার আগে আমি ওর মুখে খাবার দিয়ে দিলাম। মুবাশিরা আমার এমন কাণ্ডে খাবার মুখে রেখে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি ইশারায় খেতে বললাম, সেও ভদ্র মেয়ের মতো খাবার খেয়ে নিল। তারপর আবার কিছু একটা বলতে যাবে, তখনই আরেক লোকমা আমার মুখের মধ্যে দিয়ে দিলাম। এরকম করে সবটুকু খাবার আমি পরিটাকে খাইয়ে দিলাম, একটা কথা বলারও সুযোগ দিইনি। যখন খাওয়ানো শেষ হলো তখন আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, হঠাৎ করে বউয়ের উপর এত দরদ যে? আমিও চোখ মেরে বললাম, বউটা তো আমারই, খেয়াল তো আমাকেই রাখতে হবে, এই আর কি। খাওয়া দাওয়ার পর্ব খতম করে রুমে চলে আসলাম, আর মহারানী রুমে এসে মন খারাপ করে চুপ করে বসে আছে। অন্য সময় হলে হয়তো রোমান্টিক অত্যাচার করতো, আর না হলে গল্পের ঝুড়ি নিয়ে বসতো, কিন্তু এখন একদম চুপ মেরে বসে আছে। ওর এমন চুপ থাকাটা আমার ভালো লাগছে না, তাই আমি ওর বাহু ধরে আমার দিকে ফিরালাম। পরীটা আমার চোখের দিকে তাকালো আর আমিও তাকালাম আর বললাম, তা রানী সাহেবা, আপনার মনটা খারাপ কেন জানতে পারি? হঠাৎই পরীটা বিদ্যুতের গতিতে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। আমি ওর এমন কাণ্ডে তাজ্জব বনে গেলাম। আমি পরীটাকে পরম যত্নে জড়িয়ে ধরে বললাম, আরে এই পরী, কি হলো, কান্না করছো কেন? বলো, কি হয়েছে তোমার? এতটুকুতেই হেঁচকি উঠিয়ে ফেলেছে, কান্না করে হেঁচকির কারণে কথা বলতে পারছে না। আরে বাবা, কি হলো তোমার, হঠাৎ কান্না করছো কেন? তুমি যদি কান্না করো তাহলে কিন্তু আমি এখনই চলে যাব। শুধু তুমিও আমাকে ভালোবাসো না? কেউ আমাকে আর ভালোবাসে না, সবাই এখন শুধু তোমাকেই ভালোবাসে। তখন মাম্মিও আমাকে কত কথা শোনালো তোমার জন্য। ভাবা যায় এই মেয়ে কতটা বোকা। তখন তো শাশুড়ি মা মজা করে একটু ঝগড়া করেছে, আর এই পাগলিটা সে আর এই পাগলিটা সেটা সিরিয়াস ধরে নিয়েছে। এই মেয়েকে তো ভবিষ্যতে কিছু বলাও যাবে না। মজা করে কিছু একটা বলবো আর সে মুখ গোমড়া করে বসে থাকবে আর ভ্যা ভ্যা করে কান্না করে দিবে। এখনও কান্না করেই যাচ্ছে, আর আমার বুকে নাকের পানি চোখের পানি মুছে একাকার করে দিচ্ছে। হঠাৎই দেখি কান্না অফ হয়ে গেল, কিন্তু হেঁচকি থামেনি। বুক থেকে পরিটার মাথা উপরে উঠিয়ে দেখি সে ঘুমিয়ে পড়েছে। আমি আস্তে করে পাগলিটাকে বালিশে শুইয়ে দিলাম, আর আমিও পাশে শুয়ে মহারানীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। হঠাৎ করে মুবাশিরা বালিশ থেকে মাথা উঠিয়ে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। এটা পুরাতন কিছু না, বিয়ের পর থেকে পাগলিটা আমার বুকেই ঘুমায়। বিয়ের পরে কোনো দিনও রাতে ঘুমানোর সময় আমি বেডে 2টা বালিশ দেখি নাই, সবসময় একটা বালিশ পেয়েছি। আমি বালিশে শুলে পরিটা আমার বুকে মাথা রেখে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুবে, তাছাড়া নাকি তার ঘুমই ভালো হয় না। আমিও মুচকি একটা হাসি দিয়ে আমার প্রিয়সীকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে পাড়ি জমালাম। এক ঘুমে সন্ধ্যা লাগিয়ে ফেলেছি, আমার ঘুম আগে ভেঙে গেছে। খেয়াল করলাম পরিটা আমাকে এখনও আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছি। আমি পরিটার মুখপানে চেয়ে আছি, চোখ ফেরাতে পারছি না। ঘুমন্ত এই পরিটাকে অধিক থেকে অধিক পরিমাণে সুন্দর লাগছে। ওর মুখের সামনে কিছু বাচ্চা বাচ্চা চুল খেলা করছে, এটা আমার সহ্য হলো না। তাই আমি হাত দিয়ে বাচ্চা চুলগুলোকে ওর কানে গুঁজে দিলাম, আর তখনই পরিটা কেঁপে উঠল। ঘুমাতে দাও তো, এভাবে সুসুরি দিচ্ছ কেন? বাজে কটা, খেয়াল আছে আপনার মহারানী? ওঠেন, আর ঘুমাতে হবে না। না, আর একটু ঘুমাবো।
আর তুমিও চুপচাপ শুয়ে থাকো, একদম নড়াচড়া করবে না বলে দিলাম। যা, কি হলো এটা? পাগড়িটা তো আরামসে ঘুমাচ্ছে। কি আর করার, ঘুমাক। আর আমি আমার প্রেয়সীকে দেখি। আল্লাহ হয়তো নিজ হাতে আমার জন্য এই মেয়েটাকে তৈরি করেছেন। আমি তার মুখের দিকে তাকিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। তার এই চেহারাতে অনেক অনেক মায়া, আর একটি ছেলেকে ঘায়েল করার জন্য এই মায়াটুকুই যথেষ্ট, যা আমার এই পাগলিটার মধ্যে আছে। এই পরি পরি, ওঠো, আর ঘুমাতে হবে না, ওঠো বলছি। তখনই মুবাশিরা চোখ খুলে আমার দিকে কিছু সময় তাকিয়ে থেকে হঠাৎই আমার ঠোঁটে তার একটা আঙ্গুল দিয়ে বলতে লাগলো, হুস, আর একটাও কথা বলবা না, চুপ, একদম চুপ। এর আবার কি হলো? হঠাৎই রোমান্টিক মোডে চলে আসলো। ভাবসাব তো খারাপ দেখছি। আমি কাঁপা কাঁপা গলায় বলতে লাগলাম, এ এ এই এখন একদম দুষ্টুমি করবে না কিন্তু। এবার এবার আমার গালে আঙ্গুল দিয়ে স্লাইড করে বলতে লাগলো, হুস, চুপ। আমার এখন আদর আদর পাচ্ছে, আমি এখন তোমায় আদর করব। মুবাশিরা কথাটা একদম নেশালোভাবে বলল, না, এ এখন আর আদর লাগবে না। না, আমি এক্ষুনি আদর করব, আর তুমিও করবে। আর কোনো কথা শুনতে চাই না। ভারী বিপদে পড়ে গেলাম। এই মেয়েটার মাঝে মধ্যে কি যে হয়, হঠাৎ করে রোমান্টিক অত্যাচার শুরু করে দেয়। এইভাবে যদি অত্যাচার করে তাহলে নিজেকে সামলানোই দায়। হঠাৎ করে পাগলিটা আমার মাথার পিছনে হাত দিয়ে এক টান দিয়ে তার মুখের সামনে আমার মুখ নিয়ে আসলো, আর ফিসফিস করে বলতে লাগলো, তোমাকে অনেক ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। ওর গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে, আর নিজেকে সামলে রাখতে পারলাম না। পাগলিটাকে এক টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিলাম, আর ওর কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলাম, আমাকে এত ভালোবাসো কেন? আমার মধ্যে কি এমন আছে যে যা দেখে আমাকে এরকম পাগলের মতো ভালোবাসো? জানি না, তবে এটুকুই বলবো, আমি আমার পিচ্চিটাকে অনেক 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 ভালোবাসি। আমিও এই সিনিয়র পরীটাকে অনেক বেশিই ভালোবাসি। এবার পরীটা একটু বেশি লজ্জা পেয়ে গেল, তাই উল্টো দিকে ঘুরে একটু দূরে গিয়ে শুয়ে পড়লো। আমিও পাগলিটার শাড়ির ভিতর হাত দিয়ে স্লিম পেট ধরে নিজের কাছে টেনে আনলাম। তখনই মুবাশিরা কেঁপে উঠল। যা, ফাজিল গোলা কোথাকার, তোমার সাহস বেড়ে গেছে তাই না? পারমিশন ছাড়াই এখানে সেখানে হাত দাও। যা বাবা, এখন সব দোষ আমার হয়ে গেল বুঝি? নিজেই তো আগে রোমান্টিক অত্যাচার শুরু করে, আর তোমার এই রোমান্টিক অত্যাচার যখন শুরু করো তখন নিজেকে সামলানোই মুশকিল হয়ে পড়ে। থাক তাহলে, আর কি করার। সরো, উঠতে দাও, আমি বাইরে যাব। যখনই বেড থেকে উঠে যাব তখনই মুবাশিরা হ্যাঁচকা টান দিয়ে ওর গায়ের ওপর ফেলে দিল, আর বলতে লাগলো, কোথায় যাও? হ্যাঁ, একদম ওঠার চেষ্টা করবা না, আর এখন অনেক অনেক আদর করবা। আমি কোনো এক মায়াবতীর পারমিশন ছাড়া তাকে ছুবো না, প্রতিজ্ঞা করেছি। তাই এখন আদর বা রোমান্স করার কোনো মুড নেই। কোনো কথা নয়, আমি তো জাস্ট মজা করছিলাম। আর তোমার সম্পূর্ণ অধিকার আছে আমার উপর, কোনো পারমিশন লাগবে না। এইভাবেই দুষ্টুমি ফাজলামির মধ্য দিয়ে 2টা দিন কেটে গেল। ঘুম থেকে সকালে উঠে নিচে গিয়েই তো বড় ধরনের একটা শখ খেলাম, কারণ পুরো বাড়িটা সাজানো হচ্ছে। আবার রুমে চলে আসলাম মহারানী এখনও নাক ডেকেই ঘুমাচ্ছে। আমি গিয়ে ওর চুল দিয়ে ওর কানে সুরসুরে দিতে লাগলাম। তখন মহারানী ঘুম ঘুম কলটায় বলতে লাগলো, সাব্বির, কি করছো সকাল সকাল? হ্যাঁ, একটু ঘুমাতে দাও তো, কোনো রকম দুষ্টামি করবে না। আর তুমি এত সকালে উঠতে গেলে কেন? আমার পাশে এখন শুয়ে থাকো। এ বলে কি, এখন বাজে 9টা আর সে বলছে সকাল? বাজে কয়টা? আপনার খেয়াল আছে সেই দিকে মহারানী? ওঠো বলছি, কি ভাববে সবাই? টা বাজে, আর কে কি ভাবলো সেটা আমার দেখার বিষয় না, বুঝলে? লক্ষ্মী ছেলের মতো আমার পাশে শুয়ে আমাকে জড়িয়ে ধরে থাকো তো। রাতে যে এতগুলো আদর করলাম তাতেও তোমার হয় নাই? যা শয়তান পোলার, এইগুলো আবার বলতে হয়? লজ্জা করে না তোমার? যেভাবে রোমান্টিক অত্যাচার করো, কই তখন তো তুমি লজ্জা পাও না। এখন গুড গার্লের মতো উঠে পড়ো, অলরেডি 9টা বাজে। কি, এত বেলা হয়ে গেছে? আর তুমি কিন্তু বেশি পেকে গেছো। আর শোনো,
আমি কিন্তু তোমার বড়, আর যেন না বড়দের কথা মেনে চলতে হয়। আমি যা বলবো তুমি তাই করবে, বুঝেছ আমার পিচ্ছিটা? আমি আর কিছু বললাম না। পাগলিটার কথা শুনে পুরো ভেবাচেকে খেয়ে গেছি। ওর দিকে এক ঝেনে তাকিয়েছিলাম, কখন যে পাশ কাটিয়ে চলে গেছে টেরই পাইনি। ধ্যান ভাঙলো গাড়ির হর্নের শব্দে। মনে হলো বাড়িতে অনেকগুলো গাড়ি ঢুকলো, তাই বেলকনিতে চলে গেলাম দেখার জন্য যে কারাই সকাল সকাল আসলো। গাড়ি থেকে যারা নামলো তাদের দেখে তো আমার অলরেডি হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। বাড়িতে মোট 5টা গাড়ি ঢুকেছে। প্রথমটাতে বাবা মা আর চাচা চাচি বের হলো, আর পরের গাড়ি থেকে আমার সব বন্ধুরা বের হলো। তারপরেরগুলা থেকে আরও কয়েকজন আত্মীয় স্বজন বের হলো। আমি দৌড়ে নিচে চলে আসলাম আর গিয়ে আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তখন আম্মু কান্না করে দিল আর বলতে লাগলো, কি রে বাবা, তুই মাকে ছাড়া কি করে দূরে দূরে থাকিস? একবারও কি মাকে মনে পড়ে না তোর? সরি মা, ভুল হয়ে গেছে, আর হবে না এরকম, প্লিজ আর কান্না করো না তুমি। ঠিক তখনই কোথায় থেকে যেন শাশুড়ি মেয়ে এসে আম্মুকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, কি রে সই, কেমন আছিস? কতদিন পর দেখা তোর সাথে। রেশই, ভালোই আছি, তবে এখন থেকে মাঝে মাঝেই আমাদের দেখা হবে। এদের কাহিনীটা আমার মাথায় কিছুই ঢুকছে না। তাই আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, মা তোমরা কি পূর্ব পরিচিত নাকি? শুধু পূর্ব পরিচিতই না, আমরা দুজন বেস্ট ফ্রেন্ড। আর তোদের এই বিয়ের দেওয়াটা আমার আর আমার এই বেস্ট প্ল্যান ছিল। মানে বুঝলাম না। আর বোঝাও লাগবে না, মুবাশিরা মামনির কাছ থেকে জেনে নিস, তাহলেই হবে। এর সাথে মুবাশিরাও জড়িত আছে? যাও, তোমাদের কারোর সাথে কোনো কথাই নাই। বলেই সেখান থেকে চলে আসলাম ছাদে। এরা আমার সাথে প্রতারণা করলো আর আমি কিছুই বুঝতে পারলাম না। আর মুবাশিরা, তোমার তো খবর আছে, পরে মজা বুঝাবো। ছাদে এসে কোনো লাভ হলো না, কারণ আমার সবগুলা ফাজিল বন্ধুরা বসে বসে আড্ডা দিচ্ছিল আর আমাকে দেখা মাত্র সবগুলা ঘিরে ধরলো। ওদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখনই নিচ থেকে ডাক পড়লো, তাই সবাই চলে গেলাম। সবাইকে খেতে ডেকেছিল। খাওয়া দাওয়া পর্ব শেষ করে যখনই বন্ধুদের সাথে আড্ডা দিতে যাব, তখনই শ্বশুর মশাই আর বাবা এসে হাতে পাঞ্জাবি পাগড়ি ধরিয়ে দিল আর বন্ধুদের বলে গেল আমাকে যেন বরের সাজে সাজিয়ে দেওয়া হয়। হঠাৎ করে মুবাশিরের কথা মনে পড়ে গেল। অনেকক্ষণ দেখি না, গেল কই মেয়েটা? তখনই বন্ধু একটা বলে উঠলো, মামা, এদিকে ওদিকে তাকিয়ে লাভ নাই, ভাবিকে পার্লারে নিয়ে গেছে সাজাতে, কিছু সময়ের মধ্যে চলে আসবে, তার আগে তোকে সাজিয়ে দে চল। আমাকে টেনে রুমে নিয়ে আসলো ফাজিলগুলা, এনেই আমাকে সাজিয়ে দিতে লাগলো। সব ঠিকঠাক মানে সাজানো হয়ে গেছে। বন্ধুরা মিলে সেলফি তুললাম। আবার নিচ থেকে ডাক পড়লো যেন বরকে নিয়ে যায়। আমাকে নিয়ে যাওয়া হলো। গিয়ে দেখি মুবাশিরা চলে আসছে। ওকে দেখার পরেই নিজেকে হারিয়ে ফেললাম। মারাত্মক সুন্দরী লাগছে। বুকের বাঁ পাশে ব্যথা অনুভব হলো। হায়, এই মেয়ে তো আমাকে মেরেই ফেলবে। কেমনে এত সুন্দরী হলো? ধ্যান ভাঙলো বাবার ধমকে। এ হাদারাম, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বস, এখন বাসায় গিয়ে ইচ্ছা মতো দেখে নিস। বাবার কথায় সবাই হেসে দিল আর আমি কিছুটা লজ্জা পেলাম। ধপ করে মুবাশিরার পাশে বসে পড়লাম। আজকে আবারও কাজী সাহেব আসছে আমাদের বিয়ে পড়াতে। বাহ, কি কপাল! আবার দুইবার বিয়ে করলাম আমি। আপনাদের তো দাওয়াত দিতেই ভুলে গিয়েছি। সমস্যা নাই, আমাদের বিয়েতে আসেন নাই তো কি হয়েছে? আমাদের ছেলে মেয়ের বিয়েতে আসেন কিন্তু, আর যদি না আসেন তাহলে মাইন্ড করবো কিন্তু। সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গেল আর আমি এখন বাসর ঘরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ভয় হচ্ছে, কারণ এখন বাজে রাত 2টা। শালার হারামি বন্ধুগুলার কাছ থেকে ছাড়া পাইছি মাত্র। আর এত রাতে বাসর ঘরে ঢুকলে মুবাশিরা নিশ্চয়ই আমাকে আর আস্ত রাখবে না। কি আর করার, বাইরে মশাও কামড়াচ্ছে, তাই আপনাদের দেওয়া আর 1 ইঞ্চি লম্বা সাহস নিয়ে পা টিপে টিপে বাসর ঘরে ঢুকে গেলাম। যেই দরজাটা লাগাতে যাব, তখনই মুবাশিরা বাঘিনীর মতো গর্জন দিয়ে বলতে লাগলো, বের হরম থেকে, এখন আছিস কেন? রাতটা শেষ হয়ে গেলে এই তো আসতে পারতি। বজ্জাত ছেলে কোথাকার, আর এক পা সামনে দিবি না, সোজা রুম থেকে বাইরে যা। বাবারে, এর এই রূপ দেখে সেই লেভেলের ভয় পেয়ে গেলাম। তাই ভদ্র ছেলের মতো বাইরে চলে যেতে লাগলাম। ঠিক তখনই পিছন থেকে আবার আওয়াজ আসলো, দেখো কাণ্ড, আবার বাইরে যাচ্ছে।
একে তো রাত 2টায় আসছে, আবার ঢ্যাং ঢ্যাং করে বাহিরে যাচ্ছে। ওই হাদারাম, কই যাচ্ছিস? আয় বলছি, দরজা লাগা। নিজেই বাইরে যেতে বলে আর বাইরে গেলেও দোষ। চুপচাপ দরজা লাগিয়ে দাঁড়িয়ে রইলাম। তখনই মুবাশিরা ধমক দিয়ে বলতে লাগলো, কি হলো? ওখানে সং হয়ে দাঁড়িয়ে আছো কেন? আসো, কাছে এসো, আর আমায় ঘুমটা খোলো। যাক বাবা, রাগটা হয়তো কমেছে। তাই আমিও লাফিয়ে লাফিয়ে গিয়ে বেডের ওপর বসে আস্তে আস্তে মুবাশিরের ঘুমটা তুলে দিলাম। দেখি মহারানী লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ করেই আমার কলার ধরে বলতে লাগলো, ওই বেটা লালিদুর, হাদারাম কোথায় ছিলি এতক্ষণ? হুম, আমি যে তোর জন্য এখানে বসে বসে অপেক্ষা করছি, সেটা কি তুই ভুলে গিয়েছিলি? হ্যাঁ, হঠাৎই ওর এমন রূপ দেখে আবারও ভয় পেয়ে গেলাম আর কাঁপা কাঁপা গলায় বলতে লাগলাম, আসলে আমার বন্ধুরা আমাকে ছাড়ছিল না, তাই আসতে তো লেট হয়ে গেল। চুপ, একটাও বাজে বকবি না। এখন যা, চুপচাপ সোফায় গিয়ে ঘুমিয়ে পড়। কি আর করার, লক্ষ্মী ছেলের মতো উঠে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। তখন মুবাশিরা চিৎকার দিয়ে বলতে লাগলো, ওই, তোকে যেতে বলছি বলে তুই যাবি? হ্যাঁ, লাইট অফ করে বেরিয়ে আয়, পাগল একটা। এক দৌড়ে গিয়ে লাইট অফ করে দিয়ে বেডের কাছে চলে আসলাম। আর তখন মুবাশিরা আমাকে টান দিয়ে বেডে ফেলে দিল আর আমার উপর চড়ে বসলো। ওর মুখটা আমার মুখের সামনে এনে বলতে লাগলো, এই পাগল, তোমায় সোফায় ঘুমাতে বলছি বলে তুমি সোফায় ঘুমাতে যাবে? হ্যাঁ, একটু জোর খাটাতে পারো না? ভয় পাইছি তাই জোর করি নাই। বসিরা আমার কথা শুনে ফিক করে হেসে দিল আর আমি ডিম লাইটের আলোতে ওর হাসিটা দেখতে লাগলাম। চেহারায় কি মায়া, আর চোখের দিকে তাকালে মনে হয় আমি এখনই মরে যাব। এই মেয়ে আমাকে ওর চোখ দিয়েই খুন করে ফেলতে পারবে। আমি ওকে টান দিয়ে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিলাম আর মুবাশিরা তো আমার স্পর্শ পেয়ে শুধু কেঁপে কেঁপে উঠছে। আমাদের দুই সিনিয়র জুনিয়রের জীবন খুব ভালোভাবেই কাটছে, সবসময় দুষ্ট মিষ্টি ঝগড়া চলে আমাদের। তখনই হঠাৎ মনে পড়ে গেল আমার আম্মু আর মুবাশিরের আম্মু তো বেস্ট ফ্রেন্ড ছিল, আর তারা নাকি আমাকে প্ল্যান করে বিয়ে দিয়েছে মুবাশিরার সাথে। আর আম্মু তো এই ঘটনাটা মুবাশিরের কাছ থেকে জেনে নিতে বলেছে। তাই আমিও চলে গেলাম মুবাশিরের কাছে। পরিটা এখন আম্মুর সাথে আছে, আম্মুকে কাজে সাহায্য করছে। তাই আমিও রান্নাঘরের দিকে হাঁটা দিলাম। গিয়ে দেখি বউ আমার আম্মুর সাথে হেসে হেসে কথা বলছে আর কাজ করছে। তাই আমি বলে উঠলাম, বাহ বাহ, দুই মা মেয়ে এত হাসাহাসির কারণটা কি জানতে পারি? তখনই মুবাশিরা হাসতে হাসতে বলল, আর বলিও না, তোমার কথাই বলেছিল আম্মু। তুমি নাকি ছোটবেলায় আমাদের বাড়ি গিয়ে আমার আম্মুর কোলে হিসু করে দিছিলা। আম্মু, তুমি আমার মান সম্মান এইভাবে পাংচার করে দিচ্ছ, এটা কিন্তু ঠিক না। এই হতচ্ছাড়া, গেলি এখান থেকে। যা বলছি, তুই আমাদের মা মেয়ের মধ্যে আসছিস কেন? হ্যাঁ, যা এখান থেকে। বউ ছাড়া কি একদণ্ডও থাকতে পারিস না? হ্যাঁ, তুমি বুঝলা কেমনে আমি এখানে পরির জন্যই আসছি? আমি মুবাশিরাকে পরি বলেই ডাকি। এমন সময় আমরাও পার করে আসছি, যখন আমি তোর দাদির সাথে রান্নাঘরে কাজে সাহায্য করতাম। তোর মতো তোর বাবাও এসে আমার আশেপাশে খালি ঘুরঘুর করতো। আম্মুর এমন কথার মাঝে হঠাৎ আব্বু এসে হাজির আর বলতে লাগলো, আহ, সাব্বিরের মা, তোমার মুখে কি কিছুই আটকায় না? হ্যাঁ, ছেলে মেয়ের সামনে আমার মান সম্মানটা তুমি ধুলোয় মিশানোর মিশনে নেমে পড়েছো দেখি। মামনি, তুমি সাব্বিরের সাথে রুমে যাও তো। পরিটা তো এমন কথা শুনে লজ্জা পাইছে আর আব্বুর কথায় দিছে একটা দৌড়। ঠিক তখনই বাবা আবার বলে উঠলো, কিরে, কি বললাম? যা, রুমে যা তাড়াতাড়ি, না হলে তোর মা আরো বকবক করবে আর আমার সম্মান লিক করতে থাকবে। আমিও দিলাম একটা দৌড়। আর এখন আম্মু বাবাকে আচ্ছা মতো ওয়াশিং পাউডার ছাড়াই ধুয়ে ফেলবে। আমি রুমে এসেই দরজা লাগিয়ে দিলাম। দেখি মহারানী ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বের হলো আর টাওয়েল নিয়ে মুখ মুছতে লাগলো। আর আমি গিয়ে জড়িয়ে ধরলাম। তা পিচ্ছি, আপনি রান্নাঘরে গেলেন কেন? হ্যাঁ, হ্যাঁ, আমি তো লজ্জায় পড়ে গেছিলাম। আরে আমি কি জানি নাকি আম্মা ওইসব বলবে? আর যদি জানতাম তাহলে তো যেতামই না। হ্যাঁ, কিসের জন্য গিয়েছিলেন আপনি? হুম হুম, আমার মনের মধ্যে কিছুদিন একটা কথা শুধু ঘুরঘুর করছে, সেটা জানার জন্যই গিয়েছিলাম।
তা সে কথাটা কি বলে ফেলো, আমি বলছি। আমাকে কিডন্যাপ করে বিয়ে করার মানে কি? আর আম্মু বলল এটা নাকি তোমাদের প্ল্যান ছিল, সেটাই জানতে চাই। টপাটপ বলে ফেলো। প্রথমত, তোমার আম্মু তোমার বাবার দেখা বন্ধুর পিচ্চি মেয়ের সাথে বিয়ে দিতে মত ছিল তোমাকে। আর যেদিন রাতে তুমি ব্যাগ গোছাচ্ছিলে, সেদিন তোমার আম্মু বুঝতে পারে যে তুমি বাসা থেকে পালাচ্ছ। তাই তোমার আম্মু তোমার ব্যাগের মধ্যে একটা লোকেশন ট্র্যাকার রেখে দিয়েছিল, আর সেটার এক্সচেঞ্জ আমার ফোনেও ছিল। তোমার আম্মুর ছোট থেকেই আশা ছিল আমাদের বিয়ে দেওয়ার, কিন্তু তোমার বাবা মাঝখানে এসে প্যাচটা লাগায়। তাই তোমার আম্মু আমাকে তোমার ব্যাগে থাকা লোকেশন ট্র্যাকারের পাসওয়ার্ড আমাকে দেয়, যার মাধ্যমে আমি তোমাকে খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারি আর তোমাকে কিডন্যাপ করে বিয়ে করে ফেলি। আর আমি তো তোমাকে সেই ছোট থেকেই ভালোবাসি, জানো। তোমার ছোটবেলার সব ছবি আমার কাছে আছে। তোমার আম্মু আমার আম্মুর ফোনে পাঠাতো, সেগুলো আমি চুরি করে আমার ফোনে নিয়ে নিতাম। আর যখন তুমি লন্ডন থেকে বাড়ি আসলা, তখন তোমার আম্মু তোমার ছবি পাঠায়। আর আমি তোমাকে ছবি দেখে তো পুরাই ফিদা হয়ে গেছিলাম। আর এসব প্ল্যান করে শেষমেশ বিয়েটাও করে ফেলি। ভালো করছি না, বলো? হুম হুম। আমিও পরিটাকে জড়িয়ে ধরে বললাম, থ্যাংক ইউ বউ, আমাকে আমার বাবার হাত থেকে বাঁচানোর জন্য। বাবা না, ওই পিচ্চি মেয়েটার হাত থেকে। যাই হোক, এখন একটু আদর করো তো। বলে আমার পিচ্ছি রে, পারলে তুমি করো, আমি করবো না। আচ্ছা, আমিই করি। 3 মাস পর আমি এখন আমাদের অফিস দেখাশোনা করি, আর পরিটা আম্মুর সাথে গল্প করে আর রান্নাবান্নায় সাহায্য করে। তো একদিন অফিসে কাজ করছিলাম, হঠাৎই দেখি আম্মু ফোন করলো, তাই আমিও রিসিভ করলাম। হ্যালো আম্মু, বলো। ফোনের ওপাশ থেকে আম্মুর কথা শুনে আমার মাথায় বাজ পড়লো। সাব্বির বাবা, তুই তাড়াতাড়ি বাসায় আয়। মুবাশিরা হঠাৎ মাথা ঘুরে বেহুশ হয়ে গেছে, আমার অনেক ভয় করছে। আমি আর কথা বাড়ালাম না, সোজা দৌড়ে বাইরে চলে আসলাম। গাড়ি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে আসলাম। সোজা আমার রুমে এসে দেখি আম্মু পরিটার পাশে বসে আছে। আমি গিয়েই কোলে তুলে নিলাম আর আম্মুকে বললাম, আম্মু তুমিও আসো, আমি পরীকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমি ড্রাইভ করছি আর আম্মু পরীকে কোলে করে গাড়ির সিটে বসে আছে। হসপিটালে এসে পরীকে ডক্টর ওটিতে নিয়ে গেল। কিছু সময় পর ডক্টর বের হয়ে বলতে লাগলো, আরে আপনারা শুধু শুধু চিন্তা করছেন, ওর কিছুই হয় নাই। আপনি বরং এখন মিষ্টি নিয়ে আসেন। আজব, চিন্তা করব না? আমার পরি বেহুশ, আপনি বলছেন চিন্তা করব না? কুল কুল মিস্টার, আপনি বাবা হতে যাচ্ছেন, বুঝলেন? এই সময় অনেকেই বেহুশ হয়ে যায়, বুঝলেন? ডক্টরের কথা শুনে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসলো। এটা দুঃখের পানি নয়, এটা আনন্দের পানি। আমি সেখানেই বসে পড়লাম। তখন ডক্টর আমার সামনে বসে বলতে লাগলো, আরে মিস্টার, কান্না করলেই হবে? যান, ভিতরে আপনার জন্য অপেক্ষা করছে একজন। কথাটা বলেই ডক্টর চলে গেল। আমি পিছন ফিরে দেখি আম্মুর চোখেও পানি। আমি আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তখন আম্মু বলল, যা বাবা, ভেতরে যা। আমিও আম্মুকে ছেড়ে দিয়ে ভিতরে চলে গেলাম। গিয়ে দেখি পরীটা শুয়ে শুয়ে নখ কামড়াচ্ছে। আমাকে দেখে উঠে বসলো আর বলতে লাগলো, যা, বজ্জাত বলা, এদিকে আসবি না, ফার্স্ট দিন জানি একটা। আমি গিয়ে পাগড়িটাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। জানো, আমি না আজকে অনেক খুশি, যা বলে বোঝাতে পারবো না তোমাকে। তুমি তো খুশি, কিন্তু আমি তো লজ্জায় মুখই তুলতে পারছি না। শয়তান বলা, তো শরম করে না? জুনিয়র হয়ে সিনিয়রকে প্রেগনেন্ট বানিয়ে দিস। আমার তো অনেক লজ্জা করতেছে। আম্মু আব্বুর সামনে যাবো কিভাবে? ওরে আমার লজ্জাবতী, আর লজ্জা পেতে হবে না, চলো বাড়ি যাব। ওঠো ওঠো। আমি পরীটার হাত ধরে টেনে টেনে বাইরে নিয়ে আসলাম। তখনই আম্মু এসে পরীটাকে বলতে লাগলো, আমার ছেলে মেয়ে দুটো আজ কত বড় হয়ে গিয়েছে। আজকে আমি অনেক খুশি রে মা। চল বাড়ি চল তাড়াতাড়ি, সবাইকে তো মিষ্টি খাওয়াতে হবে, তাই না? পরী তো লজ্জায় কথাই বলতে পারছে না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমরা বাসায় চলে আসি। রুমে এসে জড়িয়ে ধরে পরীকে বলতে লাগলাম, শুনেন মহারানী, আজ থেকে আপনি আর একটা কাজেও হাত দিবেন না, চুপচাপ ঘরে বসে থাকবেন, কেমন? আর আমিও অফিসে যাব না যতদিন আমার এই মামনি এই পৃথিবীতে না আসে ততদিন।
আর এই কয়েকটা মাস আমি আমার বাবুর আম্মুকে আমার চোখে চোখে রাখবো, কারণ আমার বাবুর আম্মু অনেক চঞ্চল একটা মেয়ে, তার শুধুই উড়ু উড়ু মন, কখন কি করে বসে আল্লাহ ভালো জানে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না গো। এবার তুমি একটু থামো, আর তুমি যা বলবা তাই হবে, কেমন? এবার খুশি মহারাজ আপনি? হুম হুম। জান্নাতির আম্মু অনেক খুশি। এই জান্নাতিটা আবার কে? কেন বুঝো নাই? আমাদের তো একটা তোমার মতো গুলুমুলু কিউট একটা মেয়ে হবে, বুঝলা? তাই আমি আগে থেকেই নাম ঠিক করে রাখছি। বলো, ভালো করছি না আমি? না, আমাদের মেয়েবাবু হবে না, ছেলেবাবু হবে। মেয়েবাবু হলে শুধু আমার ভালোবাসায় ভাগ আসবে, তাই মেয়েবাবু চাই না, ছেলেবাবুই চাই। ঠিক তোমার মতো কিউট ড্যাশিং বয় একটা ছেলে হবে আমাদের। দেখিও। আরে না, আমাদের তো মেয়ে বাবুই হবে, তুমি আমার কথা মিলিয়ে দেখে নিও। না না, আমাদের ছেলেবাবু হবে হবে হবেই, হতেই হবে। আচ্ছা, সেটা সময় আসলেই দেখা যাবে, এখন একটা কিস দাও তো। এদিক ঘুরে আমার কাছে আসো, কিস দিতেছি। ভাই, বউ কিন্তু আমার অনেক রোমান্টিক, আদর করতে বললে অনেক আদর করে, বুঝলেন? আমিও পরিটার দিকে ঘুরে দাঁড়ালাম, তখন পরিটা তার কোমল ঠোঁট জোড়া আমার ঠোঁটে এক করে দিল। কিছু সময় পর ছেড়ে দিয়ে বলতে লাগলো, আজকে না একটু বেশি আদর আদর পাচ্ছে, একটু আদর করো না পিচ্চি বর। তাই? আচ্ছা চলো, আজকে অনেক আদর করব, বাকিটা নাই বললাম, কারণ আপনিও সিঙ্গেল আমিও সিঙ্গেল, তাই আর সিঙ্গেলদের কষ্ট বাড়তে চাই না। ইতিমধ্যে কিভাবে যে 8টা মাস কেটে গেল বুঝতেই পারিনি। আজকে হঠাৎ পরিটার ব্যথা ওঠে, তাই তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসি। যখন ডক্টর পরিটাকে ওটিতে নিয়ে যাচ্ছে, তখন পরিটা অনেক ভয় পেয়ে গিয়েছিল আর বলছিল, এই সাব্বির, আমার না অনেক ভয় করছে, প্লিজ তুমিও আমার সাথে ভেতরে চলো। আমি শুনেছি ডেলিভারির সময় নাকি অনেকেই না ফেরার দেশে চলে যায়। আমিও যদি না ফেরার দেশে চলে যাই, তুমি কিন্তু আমাদের বাচ্চাকে অনেক কেয়ার করবে, যেমনটা আমায় করো তার থেকেও বেশি কেয়ার করবে, অনেক ভালোবাসবে আমাদের বেবিটাকে। আর যদি বেঁচে ফিরি তাহলে আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। জানো সাব্বির, আমার না আরো কয়টা দিন তোমার বুকে মাথা রাখতে মন চাচ্ছে। আল্লাহ যেন আমার মনের আশাটা পূরণ করুক, তুমি দোয়া করিও, কেমন? প্রায় 3 ঘন্টা পর দুজন নার্স কোলে করে 2টা বেবি নিয়ে কেবিন থেকে বের হলো, আর আমাকে দেখে একজন বলতে লাগলো, কংগ্রেস মিস্টার সাব্বির, আপনাদের টুইন বেবি হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। তখনই বাবা আর মা এসে আমার ছেলেকে একজন নিল আর মেয়েকে একজন নিল, আর আম্মু আমাকে বলতে লাগলো, দেখেছিস, তোরা শুধু ঝগড়া করতি, ছেলে হবে না মেয়ে হবে। এখন দেখলি তো, আল্লাহ তোদের দুজনের কথাই কবুল করে নিয়েছেন। আম্মু, আল্লাহ হয়তো আমাদের অনেক বেশি ভালোবাসেন, তাই তো আমাদের এমন ফুটফুটে 2টো সন্তান দান করেছেন। আচ্ছা আম্মু, তোমরা আমার বাবুদের একটু খেয়াল রাখো, আমি দেখি পরের কি অবস্থা, আমাকে এখন ওর পাশে থাকতে হবে। কথাগুলো বলেই নার্সকে বললাম, নার্স, আমার ওয়াইফ এখন কেমন আছে? আমি কি আমার ওয়াইফের সাথে এখন দেখা করতে পারবো? অবশ্যই ম্যাম, একদম ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, গিয়ে দেখে আসুন। আমিও আর দেরি না করে কেবিনে প্রবেশ করলাম। গিয়ে দেখি আমার পরিটা বেডে শুয়ে আছে, হাতে স্যালাইন চলছে আর চোখ বন্ধ করে আছে। আমি ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আমার স্পর্শ পেয়ে পরিটা আস্তে আস্তে চোখ খুললো আর বলতে লাগলো, দেখলে তো, এখন তোমার কোথাও ঠিক হলো আর আমার কথাও ঠিক হলো। বাবা, হয়েছে, তুমি এখন অনেক অসুস্থ, চুপ করে থাকো তো আর ঘুমানোর চেষ্টা করো। আচ্ছা সাব্বির, তুমি আমাকে এতটা বোঝো কেন? আর আমাকে এতটা ভালোবাসো কেন? হয়েছে হয়েছে, আর ইমোশনাল হতে হবে না, তোমার এখন রেস্টের প্রয়োজন। না, আমি এখন ঘুমাবো না, আমি আমার বেবি 2টাকে দেখবো, প্লিজ এনে দাও। ওরা এখনো আমার সোনা পাখি 2টাকে ধরতেও দেয় নাই। কত খারাপ নার্সগুলা, বলে কি এখন না একটু পরে,
পুরাই একটা শয়তান ছেলে। ওই এনে দাও না প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমি বাবা মাকে আমাদের কেবিনে নিয়ে আসতে বলি, আর একজনকে আমার কোলে নেই আর একজনকে পরীর কোলে দিই। 3 বছর পর। বাবাই আম্মু না শুধু সাফাতকেই আদর করে, আমাকে একটু আদর করে না। আর ওইদিকে সাদাফ ওর আম্মুকে বলছে, আম্মু আম্মু, বাবা শুধু জান্নাতকে আদর করে, আমাকে একটু আদর করে না। আসল ঘটনা হচ্ছে যে সাব্বির আর মুবাশিরা দুজনকে ঠিকই আদর করে, কিন্তু যখন সাব্বির জান্নাতকে কোলে নেয় তখন সাদাফ গিয়ে মুবাশিরার কাছে নালিশ করে, আর যখন মুবাশিরা সাদাফকে কোলে নেয় তখন জান্নাত সাব্বিরের কাছে নালিশ করে। বাবা মা কখনো ছেলে মেয়েদের কম বেশি ভালোবাসে না, সবাইকে সমানভাবেই ভালোবাসে। এই বিষয়টা আমরা অনেকেই বুঝি না।